হ্যালো স্টুডেন্টস, আমরা আবারও চলে এলাম ক্লাস 11 সেমিস্টার 1-এর আরও একটা টিউটোরিয়াল ভিডিও ক্লাস নিয়ে। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়। তাহলে নিউট্রিশনের স্টুডেন্টসরা যারা ক্লাস 11-এ সেমিস্টার 1-এ পড়াশোনা সবই শুরু করছো, তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সেমিস্টার 1-এর ইউনিট 2 তার আন্ডারে যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 3 ফ্যাটস অ্যান্ড অয়েলস ইন নিউট্রিশন, অর্থাৎ পুষ্টিতে স্নেহ পদার্থ। এই পার্টিকুলার চ্যাপ্টারেরই অলরেডি আগে একটা কিন্তু টিউটোরিয়াল ক্লাস নেওয়া হয়ে গেছে এবং সেই ক্লাসটিতে তোমরা অলরেডি একটা প্রাথমিক ধারণা পেয়ে গেছো যে ফ্যাটস বা স্নেহ পদার্থ বা তেল বস্তুটি কী এবং এই ফ্যাটসের ডায়েটারি সোর্সেস অর্থাৎ খাদ্য উৎস সম্পর্কে তোমরা পড়েছো। রাসায়নিকভাবে এদের গঠনটা কীরকম সেটাও তোমরা জানো, যে হোয়াট আর দ্য কেমিক্যাল কম্পোনেন্টস প্রেজেন্ট ইন দ্য ফ্যাট মলিকিউলস। তারপর তোমরা জেনেছো বেসিক কিছু প্রপার্টিস, কিছু ফিজিক্যাল প্রপার্টিস, কিছু কেমিক্যাল প্রপার্টিস ফ্যাটসের, এবং একই সাথে তোমরা পড়েছো আমাদের দেহে ফ্যাটস কি কাজ করে, অর্থাৎ মানব দেহে স্নেহ পদার্থের কি ভূমিকা, এইটা তোমরা আগের টিউটোরিয়াল ক্লাসে তোমরা অলরেডি কিন্তু আলোচনা তোমরা শুনেছো। তো ঠিক এরপর থেকে আমরা আজকের আলোচনাটা বা আজকের আমাদের ক্লাসটা শুরু করছি। তো চলো দেখে নিই আজকের ক্লাসটা। তো আমরা এখানে পড়তে চলেছি সেমিস্টার 1-এর ইউনিট 2 অর্থাৎ ম্যাক্রো মলিকিউলস ইন নিউট্রিশন, এবং তার আন্ডারে যে 3 নম্বর চ্যাপ্টার ফ্যাটস অ্যান্ড অয়েলস ইন নিউট্রিশন, সেই চ্যাপ্টারেরই একেবারে শেষের দিকটা আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ ফ্যাটসের পার্ট 2 এর ভিডিও আজকে হতে চলেছে। তাহলে অলরেডি আমরা কিন্তু আগের ক্লাসে ফ্যাটের কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ একটা স্নেহ পদার্থের অণুর রাসায়নিক গঠন কীরকম সেইটা কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে জেনেছি। তাহলে আমরা কি জেনেছি, চলো একটু ছোট্ট করে একটু রিক্যাপ করে নিই আমরা। তাহলে সেখানে আমরা কি জেনেছি, সেখানে আমরা জেনেছি যে একটা ফ্যাট অণু তার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে হচ্ছে 3টে ফ্যাটি অ্যাসিড, 3টে ফ্যাটি অ্যাসিড, আর তার সঙ্গে থাকে এক অণু গ্লিসারল। এই দুটো মিলিয়ে তৈরি হয় কি, তৈরি হয় একটা ফ্যাট, বা আমরা রাসায়নিকভাবে কি বলতে পারি, আমরা বলতে পারি ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। তাহলে এই ট্রাইগ্লিসারাইড অণুই হলো কি ফ্যাট। তো এইটুকু আমরা আগের ক্লাসে কিন্তু অলরেডি জানি। এইবার এই ফ্যাটের অণুকে আমরা নানা রকমভাবে আমরা ভাগ করতে পারি, আমরা শ্রেণী বিভাগ করতে পারি। উই ক্যান ক্লাসিফাই ফ্যাটস ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে কী কী ভাবে আমরা এই ফ্যাট বা অয়েলসকে আমরা ভাগ করতে পারি। একদম প্রথম যে ভাগটা আমি বলবো সেটা হচ্ছে কোথা থেকে এই ফ্যাট বা তৈলাক্ত পদার্থটা আমরা পাই, আমরা গ্রহণ করি কোথার থেকে। সেটা কি আমরা কোনো প্রাণী জগৎ থেকে পাচ্ছি, নাকি সেটা আমরা কোনো উদ্ভিদ থেকে পাচ্ছি, কোনো প্লান্ট সোর্সেস নাকি কোনো অ্যানিমাল সোর্সেস। তাহলে তার উপর ভিত্তি করে আমরা ফ্যাটসকে বলতে পারি মূলত তারা দু রকমের হতে পারে। দু রকম কী কী না, এই যে ভেজিটেবল ফ্যাটস অথবা অ্যানিমাল ফ্যাটস। ভেজিটেবল ফ্যাটসকে অনেক সময় আমরা অয়েলস এই নামটা দিয়েও কিন্তু আমরা বলে থাকি। তাহলে এই যে ভাগটা আমরা পড়লাম এটা সোর্সের ভিত্তিতে। 1 নম্বর শ্রেণী বিভাগ আমরা কার ভিত্তিতে জানলাম, আমরা জানলাম যে এটা সোর্স, উৎসের ভিত্তিতে। উৎসের ভিত্তিতে আমরা পড়লাম। কি কি পড়লাম, একটা হচ্ছে উদ্ভিজ ভেজিটেবল অয়েলস, আর একটা হচ্ছে প্রাণীজ চর্বি অ্যানিমাল ফ্যাটস। আরেক রকমভাবে কিভাবে করা যায় না, আমি চোখে দেখতে পাচ্ছি ব্যাপারটাকে নাকি আমি চোখে দেখতে পাচ্ছি না, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ফ্যাটস বেসড অন দেয়ার ভিজিবিলিটি। আমি মানে দৃশ্যগত সে হচ্ছে নাকি সে হচ্ছে না, তাহলে সেটা অনুযায়ী আমরা বলতে পারি দৃশ্য ফ্যাট অর্থাৎ ভিজিবল ফ্যাট,
দৃশ্য, আর ইনভিজিবল ফ্যাট অর্থাৎ অদৃশ্য। আমরা চোখে দেখে বুঝতে পারছি না, কিন্তু তার মধ্যে কিন্তু কোথাও ফ্যাট লুকিয়ে রয়েছে। যেমন মনে করো আমি নিলাম 1 বাটি সর্ষের তেল, আমরা জানি যে এটা তেল, মানে এটা ফ্যাটের একটা উৎস। এবার আমি খেলাম হচ্ছে 1 বাটি ভাত, বা আমি খেলাম 1 বাটি বাদাম, কয়েক মুঠো বাদাম খেলাম। তাহলে ওই যে ভাত বা বাদাম, তার মধ্যেও কিন্তু ফ্যাট রয়েছে, কিন্তু বাইরে থেকে দেখে আমরা বুঝতেই পারবো না যে তার মধ্যে ফ্যাট রয়েছে। তাহলে এটা ভিজিবিলিটি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলছি ভিজিবল ফ্যাট, যেটাকে আমরা বলছি দৃশ্য ফ্যাট, আর আরেকটিকে বলা হচ্ছে ইনভিজিবল ফ্যাট বা অদৃশ্য ফ্যাট। তাহলে তো এটা আমরা পড়লাম মোটামুটি যে উৎস কীরকম এবং চোখে আমরা আদৌ দেখে বুঝতে পারছি কিনা যে এটার মধ্যে আছে না নেই। তাহলে দুরকমভাবে আমরা জানলাম। আর কি হতে পারে, আরেক রকমভাবেও কিন্তু ফ্যাটের অণুকে আমরা ভাগ করতে পারি, এবং সেটা হচ্ছে ওই যে একদম প্রথমে আমি বললাম ট্রাইগ্লিসারাইড, 3 অণু ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল। গ্লিসারল একটা অ্যালকোহল, অর্থাৎ অ্যাসিড এবং অ্যালকোহল এই দুটির সমন্বয় তৈরি হওয়া যে জৈব যৌগ, সেটাকে বলা হয় এস্টার। হ্যাঁ, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি একটা অ্যাসিড আর তার সঙ্গে অ্যালকোহল, এই দুটো যুক্ত হয়ে তারা কি তৈরি করছে? তারা তৈরি করছে হচ্ছে এস্টার মলিকিউল, একটা এস্টার যৌগ। আর এই এস্টার যৌগটাই হচ্ছে কি, সে হলো ফ্যাট। এইবারে রাসায়নিকভাবে কি রয়েছে ফ্যাটের মধ্যে, একটা ফ্যাট অণুর ভিতরে রাসায়নিকভাবে কি কি রয়েছে তার উপর ভিত্তি করেও কিন্তু ফ্যাট বা লিপিডসকে নানা রকমভাবে ভাগ করা যেতে পারে। মূলত 3টে ভাগ আমরা জানব: সিম্পল ফ্যাট অর্থাৎ সরল ফ্যাট, কম্পাউন্ড ফ্যাট অর্থাৎ যৌগিক ফ্যাট বা কমপ্লেক্স ফ্যাট আমরা বলতে পারি, আর আরেকটা হচ্ছে ডিরাইভড ফ্যাট বা লব্ধ ফ্যাট। তাহলে মোটামুটি আমরা এইটার ডিটেলে আমরা এর পরবর্তী পর্যায়ে যাচ্ছি এই ভিডিওতেই। তাহলে আমরা 3 রকম কিন্তু দেখে নিলাম। এক রকম আমরা দেখলাম হচ্ছে কোন উৎস থেকে আসছে তার উপর ভিত্তি করে। 2 নম্বর আমরা দেখলাম 2 রকম ভাগ, আমি চোখে দেখে বুঝতে পারছি কিনা যে এটা ফ্যাট কিনা, বেসড অন ভিজিবিলিটি। হ্যাঁ, দৃশ্যগতভাবে তাকে বুঝতে পারছি কিনা, তাহলে 2 রকমভাবে ভাগ করা যায় সেটা। থার্ড ভাগের ভিত্তি কি না, রাসায়নিকভাবে সে কি কি দিয়ে গঠিত তার উপর নির্ভর করেও ভাগ আমরা দেখলাম। এবং আমরা দেখেছি যে একটা ফ্যাট অণু তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এবং সেই ফ্যাটি অ্যাসিডটা কীরকম তার উপর ভিত্তি করেও কিন্তু আরও অনেক শ্রেণীবিভাগ আছে। অর্থাৎ বেসড অন ফ্যাটি অ্যাসিড সেটাতেও কিন্তু আমরা ফ্যাটের অণুকে ভাগ করতে পারি। কীরকম ফ্যাট না, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে তার সব সিঙ্গল বন্ড থাকবে, কার্বন কার্বন সিঙ্গল বন্ড থাকবে, এবং অসম্পৃক্ত মানে সেই অণুর মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। এটা নিয়েও আমরা ডিটেলে এই ভিডিওতেই পরে আসছি। আর সেই ফ্যাটি অ্যাসিডটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না নন এসেনশিয়াল, তার উপরেও কিন্তু নির্ভর করে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি ফ্যাটি অ্যাসিডকে। তাহলে ওভারঅল আমরা একটা সিনপসিস দেখলাম যে আমরা 5 রকমভাবে আমরা কিন্তু ফ্যাটকে ভাগ করতে পারি। 5 রকমভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে উৎস 2 নম্বরে আমরা দেখলাম হচ্ছে দৃশ্যগতভাবে, 1 নম্বরে উৎস, 3 নম্বরে তার রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ হচ্ছে, 4 নম্বর ভাগ আমরা দেখলাম ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত না অসম্পৃক্ত তার উপর নির্ভর করছে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাট, আর 5 নম্বরে আমরা দেখলাম যে অত্যাবশ্যক আর অনাবশ্যক ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডটা দেহের মধ্যে তৈরি হতে পারে না তার উপর ভিত্তি করে ভাগ করা হয়। অর্থাৎ ফ্যাট অণুকে আমরা 5 রকমভাবে, কিন্তু এছাড়াও আরও অনেক রকম হয়তো শ্রেণীবিভাগ রয়েছে, কিন্তু তোমরা ক্লাস 11-এ আপাতত এটুকুই তোমরা জানবে যে 5 রকমভাবে কিন্তু আমরা এই ফ্যাটের অণুকে বিভিন্ন রকমভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে এটা তো একটা আমরা জাস্ট একটা সিনপসিস দেখলাম। এবারে আমরা এইটাকেই কিন্তু আজকের পুরো ভিডিওটায়
এইটার উপর ভিত্তি করেই আমরা একটু একটু করে এগোবো। হ্যাঁ, অর্থাৎ আমরা ভেজিটেবল ফ্যাট, অ্যানিমাল ফ্যাট পড়বো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পড়বো, আমরা পড়বো সিম্পল, কমপ্লেক্স আর ডিরাইভড ফ্যাট পড়বো, এবং একই সাথে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা এর পরবর্তী পর্যায়ে পড়বো। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমরা আমাদের পরের স্লাইডে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করছি কি? প্রথমে আমরা শুরু করছি ক্লাসিফিকেশন অফ ফ্যাটস বেসড অন কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ একটা ফ্যাটের অণুতে তার রাসায়নিক গঠনটা কীরকম, সেই গঠন অনুযায়ী আমরা ফ্যাটের অণুকে কিভাবে ভাগ করতে পারি। আমি আবারও ওই একই জিনিস লিখব। একটা ফ্যাট অণু মানে কি? তাতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, আর কি রয়েছে? আর রয়েছে অ্যালকোহল, এবং এই ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল মিলে তৈরি করছে কি? এস্টার। এবং এই ফ্যাটটা যদি আমার হয়, এখানে ফ্যাটি অ্যাসিডটা আমি তার সাথে যদি এই যে অ্যাসিড রয়েছে আর অ্যালকোহল রয়েছে, অ্যাসিড আর অ্যালকোহল এই দুটো মিলিয়ে যে রাসায়নিকভাবে যৌগ তৈরি হয় তাকে আমরা এস্টার বলি। তাহলে সেই এস্টারটাই হচ্ছে কারা? তারাই হচ্ছে লিপিডস। এবং এই অ্যাসিডগুলো কারা? ফ্যাটি অ্যাসিড। আর অ্যালকোহলে কে থাকবে? অ্যালকোহলে থাকবে হচ্ছে গ্লিসারল। গ্লিসারল একটা অ্যালকোহল। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আগের ক্লাসেও এটা পড়ানো হয়েছে যে কোনো অ্যাসিড তার সঙ্গে অ্যালকোহল যুক্ত হলে তৈরি হবে এস্টার যৌগ, এবং সেই এস্টার যৌগই হচ্ছে লিপিড বা ফ্যাট, বা আমরা বলতে পারি কি আরও একটা নাম, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড। কেন ট্রাইগ্লিসারাইড বলছি? কেন না 3 অণু ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল মিলে তৈরি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে রাসায়নিকভাবে ট্রাইগ্লিসারাইডই হলো লিপিড বা ফ্যাট। এইবার যদি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে থাকে তৈরি, তাহলে তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফ্যাট। তাহলে প্রথম ভাগ আমরা শুরু করছি হচ্ছে সরল ফ্যাট। কি বলবো আমরা এদেরকে? সরল ফ্যাট। তারপরে কি আসছে? কম্পাউন্ড। 2 নম্বরে হচ্ছে যৌগিক ফ্যাট, এবং 3 নম্বরে হচ্ছে লব্ধ ফ্যাট। লব্ধ ফ্যাট অর্থাৎ দে আর ডিরাইভড। 3 রকমভাবে ভাগ করা যেতে পারে। কার ভিত্তিতে? না, বেসড অন দেয়ার কেমিক্যাল কম্পোজিশন, তাদের রাসায়নিক গঠন কীরকম তার ভিত্তিতে মূলত 3 ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে একদম প্রথমে আমরা দেখলাম যে ফ্যাট মানে কি? তারা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ 3 অণু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকবে। এবার সরলদের মধ্যে কি রয়েছে দেখো। সরলদের মধ্যে এটা হচ্ছে সরল, ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে সে সরল, কিন্তু তাদের আবার দুটো ভাগ রয়েছে। কি কি? একটাকে নাম দেওয়া হচ্ছে অনলি ফ্যাটস, আরেকটাকে নাম দেওয়া হচ্ছে ভ্যাক্সেস, মানে মোম জাতীয় পদার্থ। ফ্যাট কাকে বলছি? যাদের মধ্যে থাকছে অ্যাসিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলে থাকছে গ্লিসারল, অর্থাৎ ফ্যাটস মানে ট্রাইগ্লিসারাইডটাই চলে আসছে এখানে। একই জিনিস, যাহাই ফ্যাটস তাহাই ট্রাইগ্লিসারাইড, কারণ তাদের ফ্যাটি অ্যাসিডও রয়েছে আর অ্যালকোহল হিসেবে তাদের গ্লিসারলও রয়েছে। এইবার যদি সেই ট্রাইগ্লিসারাইডে ফ্যাটি অ্যাসিডগুলো লং চেন হয়, বৃহৎ শৃঙ্খল হয়, কার্বনের পর কার্বনের পর কার্বনের পর অনেক চলে যাচ্ছে, মানে ধরে নাও তোমার কার্বন সংখ্যা 20-র উপরে, এবং তার সঙ্গে লং চেন যদি অ্যালকোহল থাকে, কিন্তু অ্যালকোহলটা কীরকম হবে? গ্লিসারল ছাড়া অন্য কোনো অ্যালকোহল, তখন তাকে আমরা কি বলবো? ভ্যাক্স, মোম জাতীয় পদার্থ। অর্থাৎ তাহলে আমার সিম্পল বোঝা গেল। সিম্পলে কারা থাকছে? অ্যাসিড থাকছে, অ্যালকোহল থাকছে। অ্যাসিডে থাকবে ফ্যাটি অ্যাসিড, হতে পারে শর্ট চেন, হতে পারে লং চেন, আর অ্যালকোহলে থাকবে গ্লিসারল বা অন্য কোনো অ্যালকোহল। গ্লিসারলটাও তো একটা অ্যালকোহল, যেহেতু নামে OL আছে মানে অ্যালকোহল। তাহলে
ফ্যাটি অ্যাসিড থাকছে, তার সঙ্গে নয় অ্যালকোহলে গ্লিসারল থাকছে অথবা অন্য যে কোনো অ্যালকোহল থাকছে। যদি অ্যালকোহল হিসেবে গ্লিসারল থাকে তাহলে তার নাম দেওয়া হচ্ছে ফ্যাট। আর যদি অ্যালকোহল হিসেবে গ্লিসারল ছাড়া অন্য যে কোনো অ্যালকোহল থাকে এবং অ্যাসিডগুলো যদি বৃহৎ শৃঙ্খল হয়, তখন যেটা তৈরি হবে তাকে বলা হচ্ছে ওয়্যাক্সেস বা মোম জাতীয় পদার্থ। তাহলে এরা হচ্ছে সিম্পল লিপিডস, বা আমরা কি পড়লাম, সরল ফ্যাট। সরল ফ্যাট মানে তাতে থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। এইবার আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড অর্থাৎ যৌগিক ফ্যাট। হ্যাঁ, যৌগিক ফ্যাট, কমপ্লেক্স ফ্যাট। কমপ্লেক্স নামটা যখন বলছে তখন বুঝতেই হবে যে নিশ্চয়ই এদের মধ্যে আর ওই অ্যাসিড আর অ্যালকোহল যে থাকবে তা কিন্তু নয়, এটা ছাড়াও আরও কিছু সঙ্গে থাকতে পারে। কি থাকবে আমরা পরে আসছি। তাহলে তারা হচ্ছে কি, তারা হচ্ছে যৌগ ফ্যাট। হ্যাঁ, এই যে ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল থাকবে এবং আদার গ্রুপ অলসো, অন্য কোনো বস্তু বা মূলক বা পদার্থ জুড়ে রয়েছে। ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যালকোহল রয়েছে, তার সাথে আবার আরেকটা জিনিস রয়েছে। অর্থাৎ আমি এখান থেকে ছিলাম কি, ফ্যাটি অ্যাসিডে গ্লিসারল বি, এখানেও তাই ফ্যাটি অ্যাসিডে অ্যালকোহল বি। এবার এখানে কি, ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যালকোহল বি রয়েছে, আদার গ্রুপ সি, মানে আরও একটা বস্তু অ্যাড হলো। তখন আর এদেরকে আমরা সরল বলবো না, তখন এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো কম্পাউন্ড বা কমপ্লেক্স লিপিডস। কারণ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এটা ছাড়াও আরও অন্য কিছু পদার্থ এদের সঙ্গে থাকতে পারে। তাহলে এটা গেল হচ্ছে যৌগ, যৌগিক ফ্যাট আমরা কাদেরকে বলছি। আরও একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে ডিরাইভড, অর্থাৎ এই যে কম্পাউন্ড লিপিড পড়লাম বা সিম্পল লিপিড পড়লাম, এদের থেকে প্রাপ্ত অন্যান্য যে যৌগগুলো তৈরি হচ্ছে কিন্তু এদের থেকে প্রাপ্ত, তখন সেগুলোকে বলা হচ্ছে লব্ধ ফ্যাট বা ডিরাইভড লিপিডস। লব্ধ, হ্যাঁ, সেগুলোর মধ্যে অনেক রকম থাকতে পারে, কিছু হাইড্রোকার্বন থাকতে পারে, লং চেন হতে পারে সাইড চেনে, বা রিং স্ট্রাকচার হতে পারে। অত ডিটেলে আমরা যাচ্ছি না, কারণ যাদের কেমিস্ট্রি নেই তারাও এই সাবজেক্টটা নিয়েছে। আমাদের সত্যি এত ডিটেলে কিন্তু পড়ার মতন নেই সিলেবাসে। খালি এই তিনটে নাম তোমাদের ভালো মতন জানতে হবে এবং এইটুকু জানতে হবে যে সিম্পল কাদেরকে বলছি, কমপ্লেক্স বা কম্পাউন্ড কাদেরকে বলছি এবং ডিরাইভড আমরা কাদেরকে বলছি। এবার এদের নামগুলো আমরা দেখব, অর্থাৎ কম্পাউন্ডের মধ্যে কারা কারা রয়েছে বা ডিরাইভডের মধ্যে কারা কারা রয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কারা কারা রয়েছে এদের মধ্যে। আচ্ছা চলো, তাহলে কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী আমরা অলরেডি জেনে নিলাম যে কি কি রয়েছে। আমরা জেনে নিয়েছি যে এদের মধ্যে রয়েছে সিম্পল লিপিডস, আর কারা কারা রয়েছে কম্পাউন্ড লিপিডস, আর রয়েছে ডিরাইভড লিপিডস এবং অন্যান্য মিসেলেনিয়াস লিপিড তো রয়েছে। এবং সিম্পল লিপিডসে আমরা একটু আগে পড়লাম যে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল থাকবে। যদি ট্রাই অ্যাসাইল গ্লিসারল হয় তারাও হতে পারে, আর অ্যালকোহলে যদি গ্লিসারল ছাড়া অন্য কিছু অ্যালকোহল থাকে তারা মোম হতে পারে। এই দুটো আমরা আগের স্লাইডে পড়ে নিয়েছি। এইবারে দেখো, ওই যে আমি বলছিলাম না, কম্পাউন্ড লিপিডস বা কমপ্লেক্স লিপিডস বা যৌগিক ফ্যাট যেগুলো, সেখানে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড এই দুটো ছাড়াও একটা বাড়তি একটা মূলক থাকবে, একটা অ্যাডিশনাল গ্রুপ থাকবে। সেই অনুযায়ী কিন্তু নামকরণগুলো হয়েছে। যেমন মনে করো ফসফোলিপিড, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে লিপিড তো রয়েছে, তার সাথে কে রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, তাহলে লিপিড মানেই সেখানে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল রয়েছে, আর অ্যাডিশনাল গ্রুপে কে থাকছে, ফসফরিক অ্যাসিড, সেজন্য নাম কি ফসফোলিপিড। এবার চলে যাচ্ছি গ্লাইকোলিপিড, সেখানেও তাই, লিপিড তো রয়েইছে, তার সঙ্গে গ্লাইকো অর্থাৎ শর্করা থাকবে, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট প্লাস লিপিড, তারা হচ্ছে গ্লাইকোলিপিড। আর কি রয়েছে, আরও একটা, চলে যাচ্ছি আমরা পরেরটায়, লাইপোপ্রোটিন। লাইপো মানে হচ্ছে লিপিড, তাহলে লিপিড রয়েছে, তার সাথে কে রয়েছে, তার সাথে রয়েছে প্রোটিন অংশ। তাহলে প্রত্যেকটাতেই আমরা কি দেখলাম, দেখলাম ফ্যাট একটা অংশ রয়েছে বা লিপিড একটা অংশ রয়েছে,
তার সাথে নয় ফসফরিক অ্যাসিড রয়েছে, নয় কোনো শর্করা রয়েছে, নয় কোনো প্রোটিন রয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল আলাদা একটা গ্রুপ এদের মধ্যে রয়েছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি এদের থেকে লব্ধ হয় কারা। দেখো, ফ্যাট যদি তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে, তাহলে ফ্যাটকে ভাঙলেও আমরা কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো। তাহলে ফ্যাটকে ভেঙে আমরা যেগুলো পাবো সেটাও তো লব্ধ ফ্যাট, ডিরাইভড লিপিড। তাহলে ডিরাইভড লিপিডে অবশ্যই আমরা পাবো ফ্যাটি অ্যাসিড, অবশ্যই আমরা পাবো গ্লিসারল। গ্লিসারল দিয়েই তো তৈরি হচ্ছে, তাহলে ভাঙলে গ্লিসারলও পাবো। আর কি পাবো? কিছু স্টেরয়েড বস্তু আসতে পারে, কিছু ফ্যাটি অ্যাসিড থেকে আইকোসানয়েড তৈরি হতে পারে, কিছু কিটোন বস্তু হতে পারে। এরা সবই কিন্তু কারা? এরা হচ্ছে ডিরাইভড বা লব্ধ ফ্যাট। অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের ফলে ফ্যাট অণুর আর্দ্র বিশ্লেষণের ফলে হতে পারে সেটা সরল ফ্যাট, হতে পারে সেটা যৌগিক ফ্যাট। এই ধরনের ফ্যাটগুলোকে যখন ভাঙা হচ্ছে, তার যখন আর্দ্র বিশ্লেষণ হচ্ছে, তার ফলে যে ফ্যাটগুলো লব্ধ হচ্ছে তাকেই বলা হচ্ছে ডিরাইভড লিপিডস বা লব্ধ ফ্যাট। আর কি রয়েছে? কিছু কিছু অন্যান্য লিপিড রয়েছে, যার লিপিডের মতন কিছু বৈশিষ্ট্য রয়েছে, হয়তো সে প্রকৃত লিপিড নাও হতে পারে। তাদের মধ্যে থাকছে হচ্ছে স্কোয়ালিন আর ক্যারোটিনয়েড। স্কোয়ালিন থেকে কোলেস্ট্রল তৈরি হয়। ক্যারোটিনয়েড নামটা আমাদের খুব চেনা চেনা লাগছে, আমরা নিচু ক্লাসে ভিটামিনের রাসায়নিক নামে পড়েছিলাম ক্যারোটিনয়েড। তাহলে এগুলো হচ্ছে মিসেলেনিয়াস লিপিড। তাহলে ওভারঅল আমরা দেখলাম যে কত রকমভাবে আমরা ফ্যাটের অণুর রাসায়নিক গঠন অনুযায়ী তাকে কতগুলো ভাগে ভাগ করতে পারবো। তাহলে পুরোটাকে যদি আমি আরেকটু সহজ করে সিনপসিস করে বলার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সবার আগে লিপিডস পড়লাম। আমরা লিপিডসটাকে আমরা কি করেছিলাম? আমরা ভাগ করেছিলাম দুটো ভাগে। কি কি না, প্রধানত তিনটে ভাগে ভাগ করেছিলাম আমরা, দুটো না তিনটে। একটা পড়েছিলাম আমরা সরল, 1 নম্বর। তারপর পড়েছিলাম আমরা যৌগ, কম্পাউন্ড। তারপর আমরা পড়েছিলাম লব্ধ, ডিরাইভড। তাহলে তিনটে ভাগ আমরা পেয়ে গেলাম। সরলের মধ্যে পড়েছিলাম আমরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড, সেটা পেলাম। আর যদি গ্লিসারলের জায়গায় অন্য কোনো অ্যালকোহল হয়, তখন সেটাকে আমরা বললাম ভ্যাক্স বা মোম জাতীয় পদার্থ। এইবার ফ্যাটি অ্যাসিডগুলোকে কীভাবে আসছে ভাঙছে সেটা আমরা তো পরে আসছি। যৌগতে চলে গেলাম। যৌগতে আমরা কি পেলাম? না ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং অন্য কোনো পদার্থ থাকবে। সেখানে আমরা বলেছিলাম ফসফোলিপিড। ফসফোলিপিড, যেখানে ফসফরিক অ্যাসিড আর লিপিড রয়েছে। ফসফোলিপিডের উদাহরণ হচ্ছে লেসিথিন, সেফালিন। এরা আমাদের কোষ পর্দার মধ্যে রয়েছে, আমাদের বিশেষ করে স্নায়ু কোষের মধ্যে রয়েছে। হ্যাঁ, ফসফোলিপিড, লেসিথিন হচ্ছে খুব একটা ভালো এক্সাম্পল ফসফোলিপিডের। এবং এই লেসিথিন আমরা ডিমের মধ্যেও কিন্তু পাই। চলে যাচ্ছি আরেক ধরনের কম্পাউন্ড ফ্যাট, গ্লাইকোলিপিড। নাম দিয়ে বুঝতে পারছো শর্করা এবং লিপিড দুটোই রয়েছে। এবং গ্লাইকোলিপিডের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গ্যাংলিওসাইড। এখানে আর কি রয়েছে? সেরিব্রোসাইড। এই সেরিব্রোসাইড আর গ্যাংলিওসাইড এরাও কিন্তু আমাদের স্নায়ু কোষের যে মাইলিন পর্দা, সেই মাইলিন পর্দা তৈরিতে কাজে লাগে। আর ডিরাইভডের মধ্যে স্টেরয়েডস রয়েছে। স্টেরয়েডসের মধ্যে আমরা অলরেডি জানি কিছু কিছু সেক্স হরমোনসের নাম আমরা জানি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, সব কিন্তু এই তোমার ডিরাইভড ফ্যাট। হ্যাঁ, বাইল অ্যাসিড যেগুলো, সেগুলোও কিন্তু ডিরাইভড ফ্যাট। আর কি কিছু কিছু স্টেরল, কোলেস্টেরল, আর্গোস্টেরল, এগুলো সবই কিন্তু তৈরি হচ্ছে। আর ক্যারোটিনয়েড, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো সবই হচ্ছে ডিরাইভড ফ্যাট। তাহলে ওভারঅল আমরা এই তিনটে তো জানলাম। এইবার এই ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খলে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গল বন্ড আছে, অর্থাৎ একযোজী বন্ধন আছে, না দ্বিযোজী বন্ধন আছে, তার উপর ভিত্তি করে তাকে ভাগ করা হয় স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যদি সবই একযোজী বন্ধন থাকে, সি সিঙ্গল বন্ড সি, আবার এখানেও সি সিঙ্গল বন্ড সি, এই যে সিঙ্গল বন্ড যদি থাকে তাহলে আমরা বলবো কি? স্যাচুরেটেড ফ্যাট। আর যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন আমরা কি বলবো? আনস্যাচুরেটেড ফ্যাট। আর এই আনস্যাচুরেশন যদি একটাই থাকে অণুতে, তাহলে মোনো কথাটার মানে হচ্ছে ওয়ান, তখন আমরা সেটাকে কি বলবো? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।
এটাকে ছোট্ট করে আমরা লিখতে পারি মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ মোনোর এম, আনস্যাচুরেটেড ইউ, ফ্যাটি অ্যাসিডের এফ আর অ্যাসিডের এ, সব মিলিয়ে কথাটা দাঁড়ায় মুফা। এবং যদি এই ডাবল বন্ড একের বেশি থাকে, গ্রেটার দ্যান যদি 1 থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি কথাটার মানে হচ্ছে অনেকগুলো, পলি মানে মেনি, মেনি, অনেকগুলি। তাহলে অনেকগুলি যদি ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তখন আমরা কি বলছি? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলির পি, আনস্যাচুরেটেডের ইউ, ফ্যাটির এফ, অ্যাসিডের এ, তাহলে এদেরকে কি নাম বলা হচ্ছে? পুফা, মুফা আর পুফা। তাহলে আমরা ওভারঅল দেখলাম যে ফ্যাট অণুকে তার অণুর মধ্যে তার যে রাসায়নিক গঠন, তার উপর ভিত্তি করে আমরা কত রকমভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। এবার ক্লাসিফিকেশন বেসড অন ইটস স্টেট অ্যাট রুম টেম্পারেচার, অর্থাৎ সেই ফ্যাটের অণুর প্রকৃতিটা কীরকম হবে। যে কোনো কক্ষ তাপের অবস্থায়, জেনারেল যদি রুম টেম্পারেচার 20 ডিগ্রি কি 25 ডিগ্রি আমি ভাবি, তাহলে সেরকম একটা তাপমাত্রায় সেই ফ্যাটের অণুটা কি অবস্থায় থাকছে। অর্থাৎ কক্ষ তাপে অবস্থার ভিত্তিতে ফ্যাটের অণুকে কিন্তু মূলত 2 রকম ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? খুব সহজ নামগুলো মনে রাখা। একটার নাম হচ্ছে ফ্যাটস এবং আরেকটির নাম হচ্ছে অয়েলস। কি বলছি আমরা? ফ্যাটস। আর আরেকটিকে আমরা কি বলছি? অয়েল। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? শিশির মধ্যে কি রয়েছে? তরল। তাহলে কক্ষ তাপে যাদেরকে আমরা তরল হিসেবে দেখছি তারাই হচ্ছে কি? অয়েল। আর কক্ষ তাপে যাকে আমি কঠিন হিসেবে দেখছি তাকেই আমি কি বলবো? সলিড। সলিড কি বলবো আমি? ফ্যাট। মাখন, ঘি, হ্যাঁ, যদিও খুব গরম পড়লে 25 ডিগ্রি সেলসিয়াসের অনেক বেশি হয়ে যায়, তখন গলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এরা সাধারণত কী অবস্থায় থাকে? এরা কঠিন অবস্থায় থাকে। বা কোনো জান্তব চর্বি, কোনো কোনো অ্যানিমালের ফ্যাট, লার্ড, ট্যালো, যেগুলো চর্বি জাতীয় অংশ তার দেহের, সেটা কিন্তু পুরোটাই অ্যানিমাল ফ্যাট। তাহলে ফার্স্ট আমরা কি পড়লাম? যে যারা কক্ষ তাপে, দোজ হু আর সলিডস অর সেমি সলিড অ্যাট রুম টেম্পারেচার, তারা হলো ফ্যাট। আর অয়েলসের হচ্ছে কি? দে আর লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। 25 ডিগ্রি সেলসিয়াসে তারা কিন্তু কি থাকবে? তারা থাকবে তরল। দে উইল বি লিকুইডস, তারা থাকবে তরল। আর কি? যেহেতু এরা কঠিন, এদের উচ্চ গলনাঙ্ক, দে হ্যাভ আ হায়ার মেল্টিং পয়েন্ট, আর এদের হচ্ছে কম গলনাঙ্ক, লোয়ার মেল্টিং পয়েন্ট। এদের যদি আমি রাসায়নিক অণু দেখি, যারা ফ্যাট অণু, তাদের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে তারা কিন্তু সবই সম্পৃক্ত। হ্যাঁ, মোস্টলি সম্পৃক্ত, অর্থাৎ এদের কিন্তু সব সিঙ্গেল বন্ড রয়েছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে ফ্যাটি অ্যাসিডে। আর যারা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যারা অয়েলস, তারা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত অর্থাৎ কার্বনের সঙ্গে ম্যাক্সিমামই সব কি রয়েছে? সব সিঙ্গেল বন্ড রয়েছে এরা। হ্যাঁ, উদাহরণ হিসেবে মাখন, ঘি, হ্যাঁ, তারপর চর্বি, বিফ ফ্যাট, বাটার ফ্যাট, এগুলো রয়েছে। আর এদের উদাহরণ হিসেবে কত রকম তেল হতে পারে? সূর্যমুখীর তেল, তারপর হচ্ছে সয়াবিন তেল, রাইস ব্র্যান তেল, এগুলো হচ্ছে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সয়াবিন অয়েল, কর্ন অয়েল, উইট জার্ম অয়েল, কত রকমের সর্ষের তেল, এগুলো সবই হচ্ছে তোমার অয়েল। অর্থাৎ এরা কক্ষ তাপে এরা তরল অবস্থায় থাকছে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে মোটামুটি তাদের অবস্থা অনুযায়ী, কক্ষ তাপে তাদের অবস্থা অনুযায়ী আমরা 2টো ভাগে ভাগ করতে পারি এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এটা মোটামুটি বুঝে গেছো যে তাহলে ভেজিটেবল অয়েল আর অ্যানিমাল ফ্যাট।
তাহলে অ্যানিমালের সাথে খুব ইম্পর্টেন্ট এটা, একটু আগে আমরা যেটা দেখলাম যে মূলত ফ্যাট যারা কঠিন কক্ষতাপে তাদের সঙ্গে এই কথাটা কিন্তু যাচ্ছে, অ্যানিমাল, ফ্যাটের সঙ্গে অ্যানিমাল কথাটা যাচ্ছে, আর অয়েলের সঙ্গে কোন কথাটা যাচ্ছে, ভেজিটেবল। ঠিক আছে, এবার দেখি তাহলে আরেকটু ডিটেলে আমাদের যাওয়া যাক। এখানে এদের পার্থক্যে আমরা চলে আসি একেবারে, যখন এটা পড়ছি মানে আমরা শ্রেণীবিভাগটা পড়লাম এবং একই সাথে দুটো ভাগে আমরা ভাগ করে দেখালাম, এবং সেই দুটো ভাগের সঙ্গে আমরা একটা তুলনামূলক আলোচনা আমরা এখনই একটু করে নিই। তাহলে একটু আগে যেটা বললাম যে তফাৎ হিসেবে যদি আমরা দেখি যে এরা মূলত ফ্যাট আসছে অ্যানিমাল থেকে, অয়েল আসছে প্লান্ট থেকে। ফ্যাটি অ্যাসিডের গঠন যদি আমরা দেখি, ফ্যাটের মধ্যে থাকছে স্যাচুরেটেড, অয়েলসের মধ্যে থাকছে আনস্যাচুরেটেড। যদি আমি কার্বন কার্বন বন্ড যদি দেখি, যদি বন্ধনগুলো দেখি কার্বন কার্বনের সাথে, তাহলে মোস্টলি হচ্ছে এরা সিঙ্গেল বন্ড থাকছে কার্বন কার্বন, আর এদের কি থাকছে কার্বন কার্বন ডাবল বন্ড। হলো এটা। কক্ষতাপে এদের অবস্থা কি, এরা কঠিন, এরা তরল, গলনাঙ্ক এদের অত্যন্ত বেশি, এদের কম। এবং এছাড়াও যদি আমি দেখি যে স্বাস্থ্যের উপর প্রভাব কীরকম ফ্যাটস এবং অয়েলসের, তাহলে সেক্ষেত্রে যেহেতু এরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে বেশি তৈরি, সেটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডের পক্ষে বা আমাদের দৈহিক রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সেটা ভালো কথা নয়। কেন না, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী করে না, আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে বলেই তাদের আমাদের হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়, হৃদরোগের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। দে ইনক্রিজ দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে এটা আমরা দেখলাম ফ্যাটের ক্ষেত্রে। একই রকম জিনিস অয়েলের ক্ষেত্রে, এরা যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, সেজন্য খুব বেশি এরা রক্তে কোলেস্টেরল লেভেল কখনোই বাড়াতে পারে না। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, কোনো ভেজিটেবল অয়েলে কিন্তু কোলেস্টেরল থাকে না। ঠিক আছে, এক্সেপশন হয়তো কোকোনাট অয়েল হতে পারে, কিন্তু মোস্টলি কোনো ভেজিটেবল অয়েলে কোলেস্ট্রল থাকে না। তাহলে কোলেস্ট্রল কার মধ্যে থাকে, ডায়েটারি কোলেস্ট্রল যদি আমরা দেখি তাহলে মোস্টলি সেটা আসছে হচ্ছে অ্যানিমাল ফ্যাট থেকে, কিন্তু ভেজিটেবল অয়েল থেকে কিন্তু ডায়েটারি কোলেস্ট্রল গৃহীত হয় না। যেহেতু এই ভয়টা নেই, কোলেস্ট্রল গ্রহণের যেহেতু ভয়টা নেই, সেজন্য কি হচ্ছে না, হৃদরোগের আশঙ্কা কিন্তু অত বেশি থাকে না। ইট ডিক্রিজেস দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আর এটারই সাথে আরও দুটো পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই। কি কি না, আমরা ফ্যাটস যখন পড়ছি এদের কিন্তু ভিটামিন ডি কন্টেন্ট অনেক বেশি, ভিটামিন ডি কন্টেন্ট হাই, কিন্তু তুলনামূলকভাবে অয়েলসে ভিটামিন ডি কন্টেন্ট প্রায় নেই বললেই চলে। ভিটামিন ডি কন্টেন্ট এক্সট্রিমলি লো বা নীল। এবং ভিটামিন ই এর ক্ষেত্রে ঠিক উল্টে যাবে, এদের আবার যারা ভেজিটেবল অয়েল তাদের ক্ষেত্রে দে হ্যাভ হাই কন্টেন্ট অফ ভিটামিন ই, ভিটামিন ই কন্টেন্ট ইজ হাই। ঠিক উল্টোটা হবে অ্যানিমালদের ক্ষেত্রে, এদের ভিটামিন ই কন্টেন্ট এদের লো, ভিটামিন ই কন্টেন্ট লো। এবার দেখো, এই যে ভিটামিন ইর কথা বললাম, ভিটামিন ই কিন্তু একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এরা জারণ বিরোধী কিন্তু পদার্থ, জারণটাকে প্রক্রিয়াটাকে এরা প্রতিরোধ করে। তাহলে তেলের মধ্যে যদি ভিটামিন ই এর কন্টেন্ট অনেক বেশি থাকে, তাহলে তার দরুন কি হবে, সচরাচর বা সহজে র্যানসিড হবে না। র্যানসিডিটি আমরা আগের ভিডিওতে পড়েছি, অর্থাৎ তেলটা কিন্তু খুব একটা খারাপ হয়ে যেতে পারবে না, যেহেতু কি এই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনই রয়েছে এটার মধ্যে, অ্যান্টিঅক্সিডেন্ট জারণ বিরোধী ভিটামিন ই রয়েছে, যার ফলে আমরা এই ভেজিটেবল অয়েলকে কিন্তু অনেক দিন রাখতে পারবো, কটু স্বাদ বা গন্ধযুক্ত হবে না। অর্থাৎ দ্য ভেজিটেবল অয়েল, বিকজ অফ ইটস হাই ভিটামিন ই কন্টেন্ট, ইট ওয়ন্ট টার্ন আউট র্যানসিড ভেরি ইজিলি। অন দি আদার হ্যান্ড, যেটা কিনা অ্যানিমাল ফ্যাট, তার মধ্যে কিন্তু ভিটামিন ই কন্টেন্ট খুব কম, অর্থাৎ জারণ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ডি যদি কম থাকে, তাহলে খুব সহজেই জারিত হয়ে র্যানসিড হয়ে যেতে পারবে। ইট উইল বিকাম র্যানসিড, অফ ওডর অ্যান্ড ফ্লেভার উইল বি টার্নড ফ্রম দ্যাট।
সো ইন দ্যাট কেস আমরা কিন্তু অ্যানিমাল ফ্যাটটাকে বেশি দিন আমাদেরকে বাজার থেকে এলেই কিন্তু ওটাকে আমাদেরকে ভালো করে সংরক্ষণ করতে হবে। দেখবি আমরা বাইরে থেকে মাছ মাংস কিনে আনলে আমরা কিন্তু বাইরে ফেলে রেখে দিই না, আমরা কিন্তু তেলের প্যাকেট তবু বাইরে রেখে দিতে পারবো বেশ কয়েকদিন, কিন্তু আমরা মাছ মাংস এগুলোকে আমরা কি করতে হবে, যেহেতু অ্যানিমাল এবং অ্যানিমাল ফ্যাট রয়েছে এর মধ্যে, সেগুলোকে আমাদের কি করতে হবে, আমাদেরকে রেফ্রিজারেট করতে হবে, কম তাপমাত্রায় তাদেরকে সংরক্ষণ করতে হবে। কারণটা এটাই, কারণ এদের মধ্যে ভিটামিন ই কন্টেন্টটা ভীষণ লো। তাহলে ওভারঅল আমরা দেখলাম হচ্ছে যে অ্যানিমাল ফ্যাট এবং ভেজিটেবল অয়েল এই দুটোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো, এবার আমরা চলে এলাম ফ্যাটি অ্যাসিড। এতক্ষণ ধরে বারবারই বলছিলাম যে একটা ফ্যাট, তাকে আমরা কি বলছি, আমরা বলছি ট্রাইগ্লিসারাইড, তাই তো? তাহলে ট্রাইগ্লিসারাইড আমরা কি পড়েছিলাম, আবার ওই একই কথা লিখছি, 3 অণু ফ্যাটি অ্যাসিড, তার সাথে কি হচ্ছে, 1 অণু গ্লিসারল যুক্ত হচ্ছে। সেই গ্লিসারল যুক্ত হয়ে যে গ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড বলছি কেননা 3টে ফ্যাটি অ্যাসিড, বাট অ্যাকচুয়ালি এটাকে গ্লিসারাইডও বলতে পারি আমরা। তাহলে ট্রাইগ্লিসারাইড যে হচ্ছে, এটাকেই তো আমরা বলছি ফ্যাট, ফ্যাট মলিকিউল। তাহলে তার অণুর অংশের মধ্যে কি লুকিয়ে রয়েছে, ফ্যাটি অ্যাসিড। তাহলে গঠনগতভাবে একটা ফ্যাট অণুর মধ্যে কারা রয়েছে, ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড কে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে মূলত কার্বক্সিলিক অ্যাসিড, মানে একটা কার্বনের চেন থাকবে আর তার এন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে আমরা কিরকমভাবে লিখতে পারি, সি ডাবল বন্ড ও এইচ, এই গ্রুপটা থাকবে। এই দেখো, এটাকে আমরা কার্বন ধরছি, এই যে সি ডাবল বন্ড ও এইচ আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি রয়েছে না, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে ফ্যাটি অ্যাসিডস আর কার্বক্সিলিক অ্যাসিডস উইথ লং হাইড্রোকার্বন চেন, এই যে এখানে আর দিয়ে লেখা রয়েছে, এই আরটা একটা বড় চেন হতে পারে, আমি ওটাতে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এবং এরাই কি, দে সার্ভ অ্যাজ দ্য প্রাইমারি বিল্ডিং ব্লকস অফ ডায়েটারি ফ্যাট। আমরা খাদ্যস্থিত যে ফ্যাট অণু খাচ্ছি, সেই ফ্যাট অণুরই কিন্তু পার্ট হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড। আর যখন এই ফ্যাট অণু হজম হবে, তখন ভেঙেও কি দেবে, এই ফ্যাটি অ্যাসিড। কারণ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল জুড়ে যদি ফ্যাট হয়, তাহলে ফ্যাট ভাঙলেও কি দেবে, ফ্যাট ভাঙলে এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডই দেবে। তাহলে তারা যেরকম ডায়েটারি ফ্যাটের অংশ, সেরকম ফ্যাটটা পরিপাক হলেও আমরা সেই ফ্যাটি অ্যাসিডটাকেই পাবো। এবং এই ফ্যাটি অ্যাসিড কী করবে, আমাদের দেহের মধ্যে শক্তি প্রদান করবে। আমরা অলরেডি পড়েছি যে জ্বালানি খাদ্য উপাদান হিসেবে আমরা জেনেছি যে শর্করা এবং ফ্যাটের নাম রয়েছে। তাহলে ফ্যাট হচ্ছে জ্বালানি খাদ্য, এবং ফ্যাট ভেঙে এই ফ্যাটি অ্যাসিড যখন দেবে, তখন আমার দেহে শক্তি উৎপাদন হবে। এবার দেখো, যদি আমি আণবিক স্তরে দেখি, অ্যাট মলিকিউলার লেভেল, তাহলে কি হচ্ছে, fatty acids are chains of carbon and hydrogen atoms with a carboxyl group attached at one end. তাহলে কিরকম হবে জিনিসটা, জিনিসটা কিরকম দাঁড়াবে না, একটা প্রান্তে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আমি লিখলাম, আর তার আগে কি রয়েছে, লম্বা চেন, কার্বনের চেন রয়েছে, ঠিক আছে? এবং হতে পারে এটা ছোট চেন, আবার হতে পারে এটা বড় চেন, মানে কার্বন সংখ্যা কমও হতে পারে, আবার কার্বন সংখ্যা বেশিও হতে পারে, ঠিক আছে? কিন্তু কার্বন সংখ্যা কম হোক বা কার্বন সংখ্যা বেশি হোক, তার এই কার্বন চেন যেটা রয়েছে, কার্বন শৃঙ্খল যেটা রয়েছে, সেখানে মূলত হাইড্রোজেন থাকছে আর কার্বন থাকছে, কিন্তু প্রান্তে থাকবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, বা আমরা বলে থাকি এটাকে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। এর থেকে আর খুব বেশি তোমাদের জানার দরকার নেই, শুধু এটুকু মাথায় রাখবে, তাদের যেহেতু অ্যাসিড বলছি, অ্যাসিড মানেই তার এন্ডে কি থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, অর্থাৎ এই যে COOH এই গ্রুপটা থাকবে। তাহলে এটাই হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট অণুর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ফ্যাটি অ্যাসিড। এবার এই ফ্যাটি অ্যাসিডগুলো আবার
অনেক রকমভাবে আমরা ভাগ করতে পারি, তারও আবার শ্রেণী বিভাগ রয়েছে। আমরা ফ্যাটের তো ভাগ করলাম, এবার আমরা ফ্যাটি অ্যাসিডকে কীভাবে ভাগ করা হয় সেটা আমরা দেখব। এখানে একটা উদাহরণস্বরূপ ফ্যাটি অ্যাসিড, এখানে লরিক অ্যাসিড যার কার্বন সংখ্যা 12, এরম ধরনের একটা ছবি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে এই যে COOH কার্বক্সিল গ্রুপ একটা এন্ডে রয়েছে এবং লম্বা একটা শৃঙ্খল রয়েছে, কার্বন তার সঙ্গে হাইড্রোজেন, আবার কার্বন 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 করে লম্বা কার্বন শৃঙ্খল, এবং কার্বনের যোজ্যতা 4। সেই 4 যোজ্যতাটাকে ফুলফিল করতে সবারই দেখো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, দুটো করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আর একেবারে প্রান্তে আমরা দেখতে পাচ্ছি 3টে হাইড্রোজেন যুক্ত রয়েছে এই কার্বনের সাথে। আর এখানে আমরা এই প্রান্তে দেখতে পাচ্ছি C ডাবল বন্ড O আর OH রয়েছে। তাহলে দুটো প্রান্তে কিন্তু দু রকমের মূলক আমরা দেখলাম। একটা প্রান্তে আমরা দেখলাম C এর সঙ্গে রয়েছে কি 3টে হাইড্রোজেন, অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি CH3, এটা হচ্ছে মিথাইল মূলক, মিথাইল গ্রুপ বা মিথাইল মূলক। একটা প্রান্তে মিথাইল মূলক রয়েছে, আর আরেকটা প্রান্তে কি রয়েছে, আবার ওই একই কথা লিখব, কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ রয়েছে আরেকটা প্রান্তে। তাহলে যে কোনো ফ্যাটি অ্যাসিড হতে পারে তার কার্বন সংখ্যা অনেকগুলো, লম্বা কার্বনের শৃঙ্খল, যাই হোক না কেন সেটা লম্বা হোক বা হতে পারে ছোট অল্প 4টে কার্বন 6টা কার্বন, তাহলে সেখানে যাই হোক না কেন সেটা ছোট চেন বা বড় চেন, তার দুটো প্রান্তে কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস আমরা দেখতে পেলাম। একটা প্রান্তে আমরা দেখলাম মিথাইল মূলক রয়েছে, আর আরেকটা প্রান্তে আমরা দেখলাম কার্বক্সিল গ্রুপ রয়েছে। তাহলে যে কোনো ফ্যাটি অ্যাসিডেরই কিন্তু রাসায়নিক গঠনটা একেবারে এই রকমই হবে। আমি একটু আগে যেটা বললাম ওটাই দেখো আরও পরিষ্কার করে এখানে দেওয়া রয়েছে। এটা একটা লম্বা চেন এবং তার দুটো প্রান্ত, একটা প্রান্তে যেখানে আমরা CH3 দেখতে পাচ্ছি, দেখো CH3 দেখতে পাচ্ছি, CH3 রয়েছে এখানে, এই প্রান্তটাকে বলা হয় মিথাইল প্রান্ত, মিথাইল এন্ড বা মিথাইল টার্মিনাল। আর আরেকটা প্রান্তে আমরা ওই যে কার্বক্সিল গ্রুপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কার্বক্সিল এন্ড, এবং একই সাথে এদের আরও দুটো নাম রয়েছে। মিথাইল এন্ডটাকে বলা হয় ওমেগা এন্ড, এবং একই সাথে কার্বক্সিল এন্ডটাকে বলা হয় আলফা এন্ড বা আলফা টার্মিনাল। তাহলে একটা ফ্যাটি অ্যাসিড সেটা কম কার্বনযুক্ত ছোট শৃঙ্খল হতে পারে, অথবা অনেকগুলো কার্বনযুক্ত বৃহৎ শৃঙ্খল হতে পারে, কিন্তু তার দুটো প্রান্ত, একটাকে আমরা বলছি মিথাইল প্রান্ত বা ওমেগা প্রান্ত, এবং আরেকটা প্রান্তকে আমরা বলছি কার্বক্সিল প্রান্ত বা অ্যাসিড প্রান্ত বা আলফা এন্ড। তাহলে মোটামুটি ফ্যাটি অ্যাসিডকে কীরকম দেখতে হয় সেইটা আমরা জানলাম। এবার দেখো, এবার এই ফ্যাটি অ্যাসিডকেও নানা রকমভাবে কিন্তু ভাগ করা যেতে পারে। কীরকম দেখো, যদি তার কার্বন সংখ্যার ভিত্তিতে করা হয় তাহলে হতে পারে শর্ট চেন, ক্ষুদ্র শৃঙ্খল, শর্ট চেন। এখানে যদি আমি ধরি 4টে কার্বন রয়েছে, বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড তার কার্বন সংখ্যা হচ্ছে 4, C4, তাহলে সেটা হচ্ছে শর্ট চেন। ক্যাপ্রোইক অ্যাসিড, ক্যাপ্রোইক অ্যাসিড তার কার্বন সংখ্যা হচ্ছে 6, তাহলে সেটা মিডিয়াম চেন, অর্থাৎ 2 থেকে 6 কার্বন সংখ্যা হলে শর্ট চেন, 8 থেকে 14 কার্বন সংখ্যা হলে মিডিয়াম চেন, 14 থেকে 24 যদি কার্বন সংখ্যা হয় এখানে আমরা পামিটিক অ্যাসিড বলতে পারি, পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 16, তাহলে সেটা হচ্ছে লং চেন। আবার অ্যারাচিডোনিক অ্যাসিড 20 কার্বন, সেটা হচ্ছে লং চেন। অর্থাৎ এই যে চেন লেন্থ, শৃঙ্খলের কতটা সে লম্বা বা কতটা ছোট্ট, শৃঙ্খলের দৈর্ঘ্য, তার উপর নির্ভর করে ভাগ করা যেতে পারে শর্ট চেন, মিডিয়াম চেন, লং চেন, ভেরি লং চেন। এবার আসছি কার্বন সংখ্যা কীরকম, হ্যাঁ, অড নাম্বার
না ইভেন নাম্বার, তার উপর ভিত্তি করেও ভাগ করা যেতে পারে, অড চেন অর ইভেন চেন। এবার এই যে চেনটা, তার মধ্যে কার্বন আর কার্বনের মাঝে যে কি বন্ধন, সেটা একযোজি বন্ধন রয়েছে না দ্বিযোজি বন্ধন রয়েছে, এটা আমরা আগেই জেনে গেছিলাম যে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড বলা হচ্ছে। এবার এই যে লম্বা চেনটা যাচ্ছে, তার আবার শাখা প্রশাখা হয়েছে কিনা, যদি শাখা প্রশাখা থাকে তাহলে ব্রাঞ্চ চেন, সেই শাখার মধ্যে যদি OH বর্গ থাকে তাহলে হাইড্রক্সি চেন হলো। আর এর বাইরে আরও একটা ভাবে ভাগ করা যেতে পারে ফ্যাটি অ্যাসিডকে, সেটা হচ্ছে আমার দেহ, মানব দেহ সেই ফ্যাটি অ্যাসিডটাকে তৈরি করতে পারে না পারে না, তার উপর নির্ভর করে ভাগ করা হয় এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমার দেহ কিন্তু তৈরি করতে পারে না, আমাকে তৈরি করাতে হবে, বাইরে থেকে খেয়ে তৈরি করতে হবে, অর্থাৎ এসেনশিয়াল পার্ট অফ দ্য ডায়েট, সেই জন্য এসেনশিয়াল বা অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড। আর যেটা আমার বডি তৈরি করতে পারবে, আমি পুরোপুরি ডায়েটের উপর ডিপেন্ডেন্ট নই, সেইটা হচ্ছে নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা অনাবশ্যক ফ্যাটি অ্যাসিড। তাহলে ওভারঅল ফ্যাটি অ্যাসিডকে আমরা চার রকমভাবে ভাগ করতে পারি, তার কার্বন যে শৃঙ্খল তার দৈর্ঘ্যের ভিত্তিতে, তার কার্বন সংখ্যার ভিত্তিতে, তার কার্বন কার্বন বন্ধনের ভিত্তিতে এবং দেহের মধ্যে উৎপাদিত হওয়ার বা না উৎপাদিত হওয়ার ভিত্তিতেও কিন্তু আমরা ভাগ করতে পারি। তাহলে ফ্যাটি অ্যাসিডকে কিভাবে ভাগ করব সেটা আমরা পড়লাম। এইবার আমরা চলে যাচ্ছি, তাহলে এগুলো এক একটা আলাদা করে আমরা দেখব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিডস বেসড অন দেয়ার সিনথেসিস ইন হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহে সেটা তৈরি হতে পারবে না পারবে না তার ভিত্তিতে। একটু আগে আমরা পড়লাম যে আমরা দুটো নাম পড়েছিলাম, একটার নাম কি পড়লাম, একটার নাম আমরা পড়েছিলাম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আর আরেকটা নাম আমরা পড়লাম নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, হ্যাঁ এসেনশিয়াল, কেন এসেনশিয়াল বলছি, কারণটাই হচ্ছে মানব দেহে এরা তৈরি হতে পারে না, দে ক্যান নট বি ম্যানুফ্যাকচার্ড ইন দ্য বডি বা ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি, মানব দেহ এদেরকে উৎপাদনে অক্ষম। তাহলে অথচ এরা দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে, তাহলে এরা কি হচ্ছে, এরা খাদ্যের একটা অপরিহার্য অংশ হিসেবে কিন্তু গৃহীত হবে। যেহেতু খাদ্যের অপরিহার্য অংশ হিসেবে গৃহীত হচ্ছে, সেজন্য এদেরকে নাম হচ্ছে কি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কারা কারা, এটা কিন্তু একেবারে বেস নিউট্রিশনের তোমাদের এই নামগুলো ভীষণ ভালো করে পড়তে হবে তোমাদেরকে, এই নামগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক ফ্যাটি অ্যাসিড আর আলফা লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, আমরা LAO বলি অনেক সময় এটাকে, আবার ALAও বলি এটাকে। হ্যাঁ, লিনোলেইক অ্যাসিড আর আলফা লিনোলেনিক অ্যাসিড, এরা হচ্ছে কারা, এরা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল। ঠিক আছে, এইবার এসেনশিয়াল আর নন এসেনশিয়াল তো আমরা দেখলাম, নন এসেনশিয়ালের মধ্যে অনেক কিছু রয়েছে, অ্যারাকিডোনিক, পামিটিক, স্টিয়ারিক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরও একটা নাম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল, অর্থাৎ এরা আবশ্যক তো বটেই কিন্তু শর্তাধীন আবশ্যক। কীরকম না, আমি যদি অ্যারাচিডোনিক অ্যাসিড ধরি, অ্যারাচিডোনিক অ্যাসিড কিন্তু আমাদের দেহে লিনোলেইক অ্যাসিড থেকে তৈরি হতে পারে। তাহলে আমি যদি লিনোলেইক অ্যাসিড খাই, আমার দেহে অ্যারাচিডোনিক অ্যাসিড তৈরি হবে, তাহলে অ্যারাচিডোনিক অ্যাসিডকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হতে হচ্ছে না, কিন্তু শর্ত রয়ে যাচ্ছে যে আমার খাদ্যের মধ্যে লিনোলেইক অ্যাসিডটা থাকতেই হবে, লিনোলেইক অ্যাসিড না থাকলে এটা তৈরি হবে না। কারণ মানব দেহ তখনই অ্যারাচিডোনিক অ্যাসিড তৈরি করতে পারবে যখন খাদ্যের মধ্যে লিনোলেইক অ্যাসিডটা আছে। তাই অ্যারাচিডোনিক অ্যাসিড হচ্ছে কি শর্তাধীন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। একই রকমভাবে আমি যদি আলফা লিনোলিক অ্যাসিড খাই, তাহলেও কিন্তু আমার দেহে
আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড, যেটাকে আমরা বলি ইপিএ, আর ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড অর্থাৎ ডিএইচএ, এই দুটো তৈরি হবে। অর্থাৎ আবারও সেই শর্ত রয়ে যাচ্ছে, এইটা খেলে তবে এইগুলো তৈরি হবে। তাহলে এদেরকেও কি বলা হচ্ছে? কন্ডিশনালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তাহলে আশা করি তোমরা বুঝেছো যে আমরা কেন এদেরকে বলছি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এবং একই সাথে আমরা বলছি কন্ডিশনালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এবার এগুলো আমরা আরেকটু হালকা ডিটেলে আমরা একটু যাবো এটার, কারণ এটা কিন্তু নিউট্রিশনের বেস। আমরা কিন্তু কেমিস্ট্রি পড়ছি না, আমরা নিউট্রিশন পড়ছি, সেজন্য নিউট্রিটিভ অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু ভালো মতন মাথায় রাখতে হবে। তাহলে চলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এবং তাদেরকে আমরা কোন খাবার থেকে পাবো। দেখো এখানে প্রথমেই রয়েছে হচ্ছে কি ওমেগা 6 আর ওমেগা 3, এটাতে আমি পরে আসছি, কিন্তু এই যে লিনোলেনিক অ্যাসিড বা এই যে ইপিএ বা ডিএইচ এগুলো আমরা পড়লাম, হ্যাঁ, বা অ্যারাচিডোনিক অ্যাসিড এগুলো আমরা পড়লাম, এগুলো কোত্থেকে পাবো? বিশেষ করে ইপিএ এগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি যে কোনো মাছের তেল, হ্যাঁ, আবার ওমেগা 3 আমরা পাচ্ছি ফ্ল্যাক্সিড, চিয়া সিড, অয়েলি ফিশ এগুলোর থেকে। ওমেগা 6 পাচ্ছি আমরা অ্যাভোকাডো বা যে কোনো তৈলবীজ থেকে আমরা পাবো। তো এরা কি করছে? এরা দুটো আলাদা পথে দেহের মধ্যে নানা রকম দৈহিকভাবে আমাদেরকে আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য দেহের মধ্যে নানা ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করছে, খুব খুব গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। এবং সেই রাসায়নিক পদার্থগুলো কি করছে না, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তারা কি করছে? তারা অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ উচ্চ রক্তচাপ সেটার হাত থেকে বাঁচাতে পারে, ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে আমাদেরকে, আমাদের ব্রেন ভালো রাখতে পারে, আমাদের হার্ট ভালো রাখতে পারে, স্নায়ুতন্ত্র ভালো রাখতে পারে। তাহলে এই যে এত গুরুত্বপূর্ণ এই যে কাজগুলো এরা করছে, তাহলে এরা কতটা ইম্পর্ট্যান্ট। আমরা নর্মালি আমাদের একটা ধারণা কি যে যে কোনো ফ্যাট খাচ্ছি মানেই আমার দেহে সেটা ক্ষতি করবে, আমার হার্টের সেটা ক্ষতি করবে, কিন্তু সব ফ্যাট কিন্তু ক্ষতি করে না। কিছু কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে যেগুলো দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, তাহলে এরা মোটামুটি কি করছে? এরা হচ্ছে প্রো ইনফ্লেমেটরি কাজ করছে। আর এদিকে ওমেগা 3 এরাও তাই, কিন্তু রক্তচাপ কমাতে সাহায্য করছে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সাহায্য করছে, তারপর বেদনার উপশম, অ্যান্টি ইনফ্লেমেটরি, বেদনার উপশম হিসেবে এরা কাজ করছে, এবং আমাদের স্নায়ুতন্ত্র এবং প্রেগনেন্সিতে এরা ভীষণ রকমভাবে সাহায্য করছে ওমেগা 3। মস্তিষ্কের বিকাশে, ছোট্ট শিশুদের মস্তিষ্কের বিকাশে লাগে হচ্ছে গিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বিশেষ করে কোন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? ডিএইচএ, ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। তো মোটামুটি আমরা দেখলাম যে এই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো আমরা পড়লাম, সেগুলো দেহের মধ্যে কি কি কাজ করছে, মানে কি গুরুত্বপূর্ণ কাজ করছে। এছাড়াও আরও অনেক কাজ করে তারা, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো দেখলাম। এবার আমরা একটু উৎসগুলো দেখি। উৎসগুলো কি কি আমরা দেখে নিই একটুখানি। এই যে ওমেগা 3 বা ওমেগা 6 আমি বারবার করে এখন বলছি, কেন ওমেগা 3 বলা হচ্ছে, কেন ওমেগা 6 বলা হচ্ছে, ওইটাতে আমি এর পরবর্তী পর্যায়ে, এই ভিডিওরই পরবর্তী পর্যায়ে আসছি। তো আপাতত আমরা খাদ্য উৎসগুলো দেখে নেব, খুব ইম্পর্ট্যান্ট, যেইগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমি কি কি পাবো, আমি কার মধ্যে পাবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? কারা কারা? ডিএইচএ, ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড, ইপিএ, আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড, আর আলফা লিনোলেনিক অ্যাসিড, এএলএ। এরা কার মধ্যে থাকছে? ডিএইচএ থাকছে হচ্ছে মাছের তেলে, এই যে ডিএইচএ, ঠিক আছে। আইকোসা পেন্টানোয়িক অ্যাসিডও থাকছে মাছে। আর আলফা লিনোলেইক অ্যাসিড থাকছে হচ্ছে ফ্ল্যাক্সিড, এই যে ফ্ল্যাক্সিডে। আর কোথায়? চিয়া সিডস, তার মধ্যে থাকছে। ওয়ালনাট, আখরোট, তার মধ্যে থাকছে ওমেগা। তাহলে ওমেগা 3 আমরা দেখলাম মাছের তেল, আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্সিড এদের মধ্যে রয়েছে। এবার আমরা দেখব ওমেগা 6 কার মধ্যে রয়েছে। ওমেগা 6 মানে হচ্ছে গামা লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। তারা বিভিন্ন রকম তৈলবীজ থেকে প্রাপ্ত তেলে পাওয়া যায়। কর্ন অয়েল, কটন অয়েল, সয়াবিন অয়েল, স্যাফলাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এই যে কত রকমের রয়েছে এই নানা রকমের তেল, এই যে সানফ্লাওয়ার অয়েল, এগুলোতে পাওয়া যাচ্ছে। বোঝা গেল জিনিসটা?
আর এর বাইরে কিছু নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডও কিন্তু এদের মধ্যে রয়েছে। তাহলে ওভারঅল আমরা দেখলাম, প্লাস অ্যাভোকাডো অয়েল, এগুলো সবই আমি দেখলাম omega-3 এবং omega-6। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। সেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তারা এই খাবারের মধ্যে থাকে। তাহলে এই সব কটা যে আমি উৎসর ছবি এখানে দিয়েছি, এগুলো প্রত্যেকটাকে আমরা বলতে পারি দে আর অল হেলদি ফ্যাটস। চিয়া সিড, ফ্ল্যাক্সিড, অ্যাভোকাডো, সানফ্লাওয়ার অয়েল, উইট জার্ম অয়েল, ফিশ অয়েল, প্রত্যেকটাই কোনো না কোনো রকমভাবে আমাদের দেহে নানা রকম সুবিধা প্রদান করছে। কেউ অ্যান্টি ইনফ্লেমেটরি, বেদনার উপশম, কেউ কেউ ভ্যাসো ডায়ালেটার অর্থাৎ রক্তচাপ কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের প্রবণতাটা কমিয়ে দেয়, কেউ কেউ ক্যান্সার প্রতিরোধ করে। এর মধ্যে আবার ডিএইচএ পার্টিকুলারলি ছোট্ট শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, ফর ব্রেন ডেভেলপমেন্ট অফ স্মল চাইল্ড। তাহলে প্রত্যেকটা কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দেহে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। তার উৎসগুলো আমরা এই স্লাইডের মাধ্যমে দেখলাম। তাহলে আমি যদি পুরোটাকে সিনপসিস করি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করছে আমাদের দেহে। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আমরা সেটা একটু পরের স্লাইডগুলোতে আমরা আসছি। আমরা এর মাঝে ছোট্ট করে জেনে নেব, যেটা আমরা ছেড়ে এসছিলাম। আমরা তো ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন পড়ছি, সেখানে দেহে উৎপাদনের ভিত্তিতে আমরা দুটো ভাগ পড়লাম, এসেনশিয়াল আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তারপর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো, নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো, আর আমার কন্ডিশনাল এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো সেগুলো দেখলাম। আর একই সাথে দেখলাম যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আমরা কোন কোন খাবারে পাবো। এইবার আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমার এই ক্লাসের দরুন কিন্তু এই কথাটা আগে অনেকবারই আমি বলে দিয়েছি। দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ড দেখতে পাচ্ছি, এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড। আর এইখানে আমি কি দেখছি, পুরোটাই সবই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড অর্থাৎ একযোজী বন্ধন রয়েছে কার্বন কার্বনের মাঝে, নাকি দ্বিযোজী বন্ধন রয়েছে কার্বন কার্বনের মাঝে, তার উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা যায় দুটো ভাগে। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো আশা করি নিশ্চয়ই এটা বুঝেছো তোমরা যে কাকে কোনটা বলছি আমরা। যার মধ্যে স্যাচুরেটেড, সে আর কিছু নিতে পারবে না, সে সম্পৃক্ত। দেখো কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আমি যদি এই কার্বনটা ধরি, চারটে হাতেই তো চারটে দিকে কাউকে না কাউকে ধরে রয়েছে। পুরো শৃঙ্খলটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা করে সিঙ্গেল বন্ড রয়েছে। তাহলে পুরো শৃঙ্খলেই সে কাউকে না কাউকে ধরে রয়েছে হাতে। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে সম্পৃক্ত হলো। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা ডাবল বন্ড রয়েছে। তার মানে চাইলেই আমি যদি এখানে হাইড্রোজেন গ্যাস চালনা করে আমি চেষ্টা করি, তাহলে সেরকম কন্ডিশন হলে কিন্তু এই ডাবল বন্ড খুলে গিয়ে কী হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর হাইড্রোজেন অণু সে গ্রহণ করবে। তার মানে সে এখনো সম্পৃক্ত হয়নি। এ যেমন আর নিতেই পারবে না কাউকে, কিন্তু এ এখনো সম্পৃক্ত হয়নি, তাই এ হচ্ছে অসম্পৃক্ত অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে স্যাচুরেশন আর আনস্যাচুরেশন ডিপেন্ড করবে কার উপর না, কার্বনের মাঝে কি ধরনের বন্ধনী রয়েছে তার উপরে। দেখো স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা আর কি ভিত্তিতে করতে পারি আমরা, দেখো এই যে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটাকেও আবার ভাগ করেছিলাম আমরা, মনে করে দেখো। যদি একটাই আনস্যাচুরেশন হয় মোনো আনস্যাচুরেটেড বলেছিলাম, আর যদি একের বেশি থাকে তাহলে পলি আনস্যাচুরেটেড বলেছিলাম। আর এই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তারা আবার দু রকমের হতে পারে। আমরা একটু আগে যেগুলো নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে omega-3 আর একটা হচ্ছে omega-6। omega-3 আমরা একটু আগে পড়লাম আইকোসাপেন্টানোইক অ্যাসিড মাছে রয়েছে, আর omega-6 একটু আগে পড়লাম সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, ওয়ালনাটে রয়েছে। কারা কারা? লিনোলেইক অ্যাসিড, অ্যারাচিডোনিক অ্যাসিড আর গামা লিনোলেনিক অ্যাসিড। আর এরা হচ্ছে কি, আইকোসাপেন্টানোইক অ্যাসিড, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড আর আলফা লিনোলেনিক অ্যাসিড। এরা হচ্ছে omega-3। এই দুটো কিন্তু তোমাদেরকে নামগুলো ভালো করে পড়তে হবে, যে ফ্যাটি অ্যাসিডের সম্পৃক্ততার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত আর অসম্পৃক্ত।
এবং অসম্পৃক্ততা কোন জায়গায় রয়েছে, কোন পজিশনে রয়েছে ডাবল বন্ড, তার উপর ডিপেন্ড করে তাদেরকে ভাগ করা হয়েছে দুটো, ওমেগা 6 আর ওমেগা 3। ওমেগা 6-এর মধ্যে লিনোলেইক অ্যাসিড, অ্যারাচিডোনিক অ্যাসিড আর গামা লিনোলেইক অ্যাসিড এরা রয়েছে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আইকোসা পেন্টানোইক অ্যাসিড ইপিএ, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড ডিএইচএ আর আলফা লিনোলেনিক অ্যাসিড এএলএ রয়েছে। এবং এরা প্রত্যেকেই দেহের মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এর জাস্ট আগের স্লাইডেই আমরা পড়েছি। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে স্যাচুরেশন আর আনস্যাচুরেশনের ভিত্তিতে বেসড অন কার্বন স্যাচুরেশন আমরা কিভাবে ভাগ করতে পারছি। এইবার আমরা চলে যাব ওমেগা 3 আর স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেডের পার্থক্যতে। দেখো, স্যাচুরেটেড যেটা বললাম অর্থাৎ সব সিঙ্গেল বন্ড যেখানে রয়েছে তারা মূলত আসে হচ্ছে প্রাণী জগৎ থেকে আমরা যে অ্যানিমাল ফ্যাট পাই, মনে পড়েছে আমরা একদম প্রথমে অ্যানিমাল ফ্যাট আর ভেজিটেবল অয়েল পড়লাম, সেই অ্যানিমাল ফ্যাটের মধ্যে রয়েছে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। আর এরা কক্ষতাপে কঠিন থাকছে, রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারছে, হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি করছে এবং যে কোনো প্রাণীজ ফ্যাট জাতীয় উৎস থেকে এদেরকে আমরা পাই। বিশেষ করে মাছ, মাংস, মাছের থেকেও মাংস, এবং যেটা রেড মিট, পাঁঠার মাংস বা পর্ক, এগুলোতে রয়েছে দুধের তৈরি মাখন, ঘি, এগুলোর মধ্যে রয়েছে, দুধের মধ্যে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। এবার চলে আসছি উদ্ভিজ তেল থেকে আমরা পাই হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, নাটস, অ্যাভোকাডো, এরা সবাই কি করে, হার্ট হেলথ ভালো রাখে এবং এরা কক্ষ তাপে কি থাকে, এরা হচ্ছে তরল থাকে, লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, আর রক্তে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু এরা কমাতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, তার স্বাস্থ্যের উপর প্রভাব কী কী, আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, মোস্টলি যেটা ভেজিটেবল অয়েলে রয়েছে, তার স্বাস্থ্যের উপর প্রভাব কী কী সেইটা আমরা দেখলাম। হলো, এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে এবার আমরা দেখব ওই যে বারবার বলছিলাম ওমেগা 3 আর ওমেগা 6 নামগুলো আশা করি এতক্ষণে মনে হয়ে গেছে তোমাদের। তাহলে ওমেগা 3 আর ওমেগা 6 বলার কারণ কি? যখন আমি একদম প্রথমে ফ্যাটি অ্যাসিডটার গঠন তোমাদেরকে বুঝিয়েছিলাম, তার মধ্যে আমরা দেখেছিলাম যে একটা লম্বা কার্বন শৃঙ্খল, তার একদিকে রয়েছে কার্বক্সিল গ্রুপ আর আরেকটা দিকে রয়েছে মিথাইল গ্রুপ CH3 বর্গ, এবং দুটো টার্মিনাস রয়েছে তা সেটা আমরা দেখলাম, এবং মাঝখানে একটা লম্বা চেন রয়েছে। তাহলে এই যে দুটো টার্মিনাস, দুদিক থেকেই কিন্তু কার্বনের সংখ্যা আমরা গুনতে পারি। কিন্তু যখন আমরা ওমেগা কথাটা ব্যবহার করছি, ওমেগা 6 বা ওমেগা 3, ওমেগা 3 বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, তখন কি করা হচ্ছে দেখো, তখন কিন্তু এই যে নামকরণটা দেওয়া হচ্ছে, নামকরণ বলবো না, এই যে সংখ্যাটা দেওয়া হচ্ছে কার্বনের সংখ্যা, এইখানে মিথাইল এন্ড রয়েছে, এটা হচ্ছে মিথাইল এন্ড বা মিথাইল বর্গ, মিথাইল প্রান্ত আমরা বলতে পারি এটা। সেই মিথাইল এন্ডে এইটা 1 নম্বর কার্বন, এইখান থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 4, 5, এই যে 6 নম্বর কার্বন, এবং 6 নম্বর কার্বনে এসে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ড শুরু হলো। আবার আমি যদি এইটা ধরি, এইটা হচ্ছে মিথাইল প্রান্ত, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এই যে 3 নম্বর কার্বনে এসে আমরা কি পেলাম, ডাবল বন্ড পেলাম। তাহলে একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পুফা আমি কাকে বলছি, পলি, অনেকগুলি দ্বিযোজী বন্ধন থাকবে, এরকম কার্বন কার্বন ডাবল বন্ড, তার কিন্তু কি থাকবে, অনেকগুলি থাকবে, এবং প্রথম ডাবল বন্ডটার যে অবস্থানটা, সেটা যদি মিথাইল প্রান্ত থেকে 6 নম্বরে হয়, তখন তার নাম দেওয়া হয় ওমেগা 6। আর প্রথম ডাবল বন্ডটা যদি মিথাইল প্রান্ত থেকে 3 আর 4 নম্বর কার্বনের মাঝে হয়, তখন তাকে নাম দেওয়া হয় কি, ওমেগা 3। তাহলে এটা হচ্ছে ওমেগা এন্ড, মনে করে দেখো আমরা পড়েছিলাম মিথাইল এন্ডটাকে বলা হচ্ছে ওমেগা প্রান্ত বা ওমেগা এন্ড। সেই ওমেগা এন্ড থেকে আমি যদি কার্বনের সংখ্যা গুনতে থাকি, 1, 2, 3, 4 করে গুনতে থাকি, প্রথম দ্বিযোজী বন্ধনটা যেই কার্বনে আসবে, সেই কার্বনের সংখ্যা অনুযায়ী সেই ফ্যাটি অ্যাসিডের নাম দেওয়া হয়। যদি প্রথম দ্বিযোজী বন্ধনটা
3 আর 4 কার্বনের মাঝে হয় তখন নাম দেওয়া হয় ওমেগা 3। আর প্রথম যে দ্বিযোজী বন্ধনটা আমি যখন যদি গুনতে থাকি মিথাইল এন্ড থেকে, যদি সেটা 6 আর 7 কার্বনের মাঝে হয় তখন তাকে নাম দেওয়া হয় ওমেগা 6। এটাকে আমরা N3ও লিখতে পারি, আবার এটাকে আমরা N6ও লিখতে পারি। এক্ষেত্রে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওমেগা 3 আর ওমেগা 6-এর যে দ্বিযোজী বন্ধন রয়েছে, প্রথম দ্বিযোজী বন্ধনটা কোথায় তার উপরেই কিন্তু এদের নামকরণটা করা হয়। তাহলে আশা করছি তোমরা বুঝেছো জিনিসটা। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। ওই একই জিনিস এটা আর একটু ভালো করে দেখানো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওমেগা 3, এটা হচ্ছে মিথাইল প্রান্ত। এই যে 1 2 3 3 নম্বর কার্বনে এসে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ডাবল বন্ডটা আমাদের চোখে পড়ছে 3 নম্বর কার্বনে এসে। এই যে এই যে এই যে ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এটা হচ্ছে ওমেগা 3। আর এখানে দেখো মিথাইল এন্ড থেকে এগুলো হচ্ছে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6। এই যে 6 নম্বর কার্বনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল বন্ড এসছে, তাহলে এইটা হচ্ছে আমার ওমেগা 6। তাহলে এই ডাবল বন্ডের প্রথম যে ডাবল বন্ড তার পজিশনের উপর ভিত্তি করে নামটা দেওয়া হয় ওমেগা 3 এবং ওমেগা 6। এটাই যা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর এগুলো কিচ্ছু আঁকাঝোঁকা তোমাদের লাগবে না, জাস্ট মাথায় রাখতে হবে ওমেগা 3 কেন বলছে আর ওমেগা 6 কেন বলছে, ওমেগা 3 কারা কারা, ওমেগা 6 কারা কারা। তাহলে এবার তাদের কাজটা আরেকবার একটু সিনপসিস করে নিই আমরা। ওমেগা 3 ফ্যামিলি আর ওমেগা 6 ফ্যামিলি ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যামিলিতে কারা কারা রয়েছে? ওমেগা 3 ফ্যামিলিতে রয়েছে হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড। তার থেকে দেহে তৈরি হচ্ছে কি ইপিএ, আইকোসা পেন্টানোইক অ্যাসিড। তার থেকে দেহে তৈরি হচ্ছে কি ডিএইচএ, ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। এবং এরা সবাই দেহে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটারি প্রোডাক্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমার অ্যান্টি ইনফ্লেমেটারি মানে ক্যান্সারের উপশম হিসেবেও কিন্তু এরা কাজ করছে। হ্যাঁ, এবার ওমেগা 6 ফ্যামিলিতে কারা রয়েছে? লিনোলেনিক অ্যাসিড। তার থেকে দেহে তৈরি হয় গামা লিনোলেনিক অ্যাসিড। তার থেকে দেহে তৈরি হয় অ্যারাচিডোনিক অ্যাসিড। এবং এরা প্রো ইনফ্লেমেটারি, হ্যাঁ, থ্রম্বাক্সিনস, লিউকোট্রাইনস, এই ধরনের কিছু যৌগ এরা তৈরি করছে, যারা দেহে কি করছে প্রো ইনফ্লেমেটারি, অর্থাৎ এরা দেহের মধ্যে ভ্যাসোডাইলেশনের কাজ করছে, আমাদের রক্তবাহ নালীর যে গাত্র সেটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে রক্তচাপ কমিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতে হৃদরোগের আশঙ্কাও কিন্তু এরা কমিয়ে দিচ্ছে। তাহলে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে এরা পড়ছে, ওমেগা 3 এবং ওমেগা 6। তো যেটা বললাম ওটাই, এই যে প্রো ইনফ্লেমেটারি আর অ্যান্টি ইনফ্লেমেটারি, আইকোসানয়েড, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন, থ্রম্বাক্সিন, এই ওমেগা 6 এদেরকে তৈরি করলো দেহের মধ্যে। আর অ্যান্টি ইনফ্লেমেটারি বা মিনিমালি ইনফ্লেমেটারি, প্রোটেকটিন, রিজলভিন, এদেরকে তৈরি করছে ওমেগা 3 আমাদের দেহে। আর আলাদা করে ডিএইচএ তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি অনেকবার বলে দিয়েছি যে ডিএইচএ শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে সেখানেই বুঝতে পারছো ওমেগা 3 বাচ্চাদেরও কতটা দরকার। তাহলে মোটামুটি আমরা ওমেগা 3 আর ওমেগা 6 আমরা পড়ে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ওমেগা 3 ওমেগা 6-এর যে কাজগুলো বললাম সেটাই এখানে রয়েছে, একই জিনিস যেটা বললাম সেটাই রয়েছে, যে প্রো ইনফ্লেমেটারি পলিআনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অবশ্যই এরা ব্রেন ফাংশন করছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করছে। আর ওমেগা 3 অ্যান্টি ইনফ্লেমেটারি, এরা ব্লাড ক্লটিং প্রিভেন্ট করছে, সেল মেমব্রেন ভালো রাখছে, স্বাভাবিক বৃদ্ধি বিকাশে সাহায্য করছে এবং ব্লাড প্রেশার কমাচ্ছে, আর্থারাইটিস কমাচ্ছে, এমনকি ডিপ্রেশন আর ক্যান্সারও কিন্তু এরা কমাতে পারে। তাহলে ওভারঅল এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের প্রত্যেকটা কোষের যে কোষ পর্দা তাকে ভালো রাখছে, আমাদের স্বাভাবিক বৃদ্ধি বিকাশে সাহায্য করছে, হ্যাঁ, বিশেষ করে মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ, দেহে বিভিন্ন হরমোন তৈরি করতে এরা সাহায্য করছে। আর থ্রম্বাক্সিনস, লিউকোট্রাইনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস দিচ্ছে যারা প্রো ইনফ্লেমেটারি আর অ্যান্টি ইনফ্লেমেটারি, সেটা তো একটু আগে পড়লাম। হ্যাঁ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, ভ্যাসোকনস্ট্রিকশন,
ইমিউন অ্যান্ড ইনফ্লেমেটরি রেসপন্স, এই সবেতেই কিন্তু এরা সাহায্য করছে। হলো এটা। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা দেখে নিচ্ছি, আমরা একটু ডিটেলে যাব যে এর ফলাফলগুলো কি হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আছে হচ্ছে ট্রান্স ফ্যাট। দেখো তোমাদের সিলেবাসে একটা কথা রয়েছে ট্রান্স ফ্যাট। তাহলে ট্রান্স ফ্যাট ব্যাপারটা কি? দেখো, ফ্যাটি অ্যাসিডের মধ্যে তো আমরা পড়েই নিয়েছি যে লম্বা কার্বন একটা শৃঙ্খল থাকতে পারে এবং সেখানে সিঙ্গেল বন্ডও থাকতে পারে, আবার ডাবল বন্ডও থাকতে পারে। এবার পার্টিকুলারলি যেটা কিনা অসম্পৃক্ত অর্থাৎ ডাবল বন্ড রয়েছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাহলে অসম্পৃক্ত মূলত আমরা কি পাবো? আমরা তেলে পাবো, উদ্ভিজ তেলে পাবো, অয়েলস। এবার সেইটাকে যদি হাইড্রোজেনেশন পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই ডাবল বন্ডে কে প্রবেশ করবে? হাইড্রোজেন প্রবেশ করবে। এবং সেই হাইড্রোজেনেশন প্রক্রিয়াটি যদি সম্পূর্ণ না হয়, যদি আংশিক হয়, অর্থাৎ ইফ ইট আন্ডারগোস পার্শিয়াল হাইড্রোজেনেশন, তখন দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন যে জুড়ে রয়েছে কার্বনের একই দিকে রয়েছে। আর পার্শিয়াল হাইড্রোজেনেশন হলে কি পাচ্ছি? দুটো আলাদা দিকে হাইড্রোজেন রয়েছে। যখন এরকম দুটো কার্বনের একই সাইডে হাইড্রোজেন দুখানা থাকবে, সেই রূপটাকে বলা হয় সিস ফর্ম বা সিস ফ্যাট। সিস ফ্যাট কেন? না একই দিকে হাইড্রোজেন রয়েছে। আর যখন আংশিক হাইড্রোজেনেশনের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হাইড্রোজেন একটা নিচে চলে গেল আর গ্রুপ উপরে চলে গেল। দেখো, তাহলে দুটো দুটো আলাদা আলাদা অল্টারনেট সাইডে চলে যাচ্ছে হাইড্রোজেন। যখনই এরকম অল্টারনেট সাইডে চলে যাচ্ছে, সেটার নাম দেওয়া হয় ট্রান্স ফ্যাট বা ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাট। কিন্তু যদি পার্শিয়াল হাইড্রোজেনেশন না হয়ে যদি সম্পূর্ণরূপে পুরো অণুটাতে যেখানে যেখানে ডাবল বন্ড রয়েছে সব জায়গায় যদি হাইড্রোজেন অণু প্রয়োগ করা হয়, যদি হাইড্রোজেন অণু ঢোকে, প্রবেশ করে, তখন কিন্তু সব কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। অর্থাৎ ছিল আনস্যাচুরেটেড, হয়ে গেল কি? স্যাচুরেটেড। কিন্তু এই ট্রান্স ফ্যাটটা কখন হবে? যখন এই হাইড্রোজেনেশন পদ্ধতিটাই আংশিক হবে, পার্শিয়াল হবে, তখন এরকম ট্রান্স ফ্যাট তৈরি হবে। তাহলে আশা করছি বুঝতে পারলে যে সিস ফ্যাট আর ট্রান্স ফ্যাট ব্যাপারটা কি। এবার আমরা চলে যাচ্ছি এই ট্রান্স ফ্যাট, তাই এই দেখো এঁকেছিলাম, আগে যেটা এঁকেছিলাম দেখো একদম ওরকম। এবার এখানে সিস একই দিকে হাইড্রোজেনগুলো রয়েছে, আর ট্রান্স দেখো দুটো আলাদা দিকে হাইড্রোজেন। তাহলে এই যে ট্রান্স ফ্যাট, এই ট্রান্স নামক ফ্যাটটি হচ্ছে দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা ফ্যাট। তাহলে এই ক্ষতিকারক ফ্যাটটা কার কার মধ্যে আমরা দেখতে পাবো? দেখো, ট্রান্স ফ্যাট আমরা দেখতে পাচ্ছি কার মধ্যে? ভীষণ রকম বেকারি আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি, আর ডিপ ফ্যাট ফ্রাইড ফুডস, যেমন মনে করো ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা আলু ভাজা, বাড়িতেও ছাকা তেলে ভাজা আলু বা ফ্রেঞ্চ ফ্রাইস, তার মধ্যে রয়েছে বিভিন্ন পেস্ট্রি, পাফস, মাফিনস, প্যাটিস, তার মধ্যে রয়েছে কেএফসি, আমরা খেতে খুব ভালোবাসি, কেনটাকি ফ্রাইড চিকেন, ডিপ ফ্যাট, একদম ডিপ ফ্যাট ফ্রাই করে চিকেনটাকে তৈরি করা হয়, তার মধ্যে ট্রান্স ফ্যাট রয়েছে। বার্গার্স, তার মধ্যে রয়েছে। যে কোনো ব্রেড বান, তার মধ্যে ট্রান্স ফ্যাট রয়েছে। যেগুলো প্রসেসড ফুড, প্রসেসড সিরিয়ালস, যেগুলো প্রসেসড ব্রেকফাস্ট সিরিয়ালস, যেগুলো বিভিন্ন বিভিন্ন রকমের কর্নফ্লেক্স, প্রসেসড কর্নফ্লেক্স, যেগুলো তার মধ্যে রয়েছে। কেকস, মার্জারিন, বিভিন্ন কেকের ড্রেসিং, স্যালাড ড্রেসিং, বিভিন্ন আইসক্রিমের মধ্যে কুকিজ, চকলেটস, ওয়েফার্স, এগুলো সব, পিৎজা, অর্থাৎ আমাদের পছন্দের তালিকায় যেই খাবারগুলো, বিশেষ করে স্বাদের ভিত্তিতে পছন্দের তালিকায় যে খাবারগুলো রয়েছে, প্রত্যেকটাতেই কি রয়েছে? ট্রান্স ফ্যাট। কিন্তু এই ট্রান্স ফ্যাট মোটেও ভালো না। ট্রান্স ফ্যাট কিন্তু আমাদের দেহের অনেক ক্ষতি করে। দেখো কি হচ্ছে ঘটনাটা, না যদি পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ফ্যাট আমরা গ্রহণ করি, অর্থাৎ যার মধ্যে ট্রান্স ফ্যাট রয়েছে, সেগুলো খেলে কি হবে? সেগুলো খেলে আমাদের রক্তের মধ্যে একটা বিশেষ ধরনের কোলেস্টেরল রয়েছে, যার নাম হচ্ছে
এলডিএল কোলেস্ট্রল, এবং সেই এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যাবে এই ট্রান্স ফ্যাট গ্রহণের ফলে। কিন্তু যেই কোলেস্ট্রলটা আমাদের রক্তে ভালো কাজ করে, যাকে বলা হয় গুড কোলেস্ট্রল আর এইচডিএল, সেইটা আবার কমে যাবে। এবং তার ফলবশত কি হবে না, তার ফলবশত আমাদের যে ধমনির মধ্যে দিয়ে রক্ত চলাচল করছে অনবরত, সেই ধমনির ভিতরে এই এলডিএলগুলো আস্তে 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 কিন্তু জমতে থাকবে কোলেস্ট্রলকে, এবং তার ফলে কি হবে, এই গাঁটটা সরু হয়ে যাবে। দেয়ার উইল বি ন্যারোয়িং অফ দ্য ব্লাড ভেসেল, আর ব্লাড ভেসেল যদি ন্যারো হয়ে যায় তার মধ্যে রক্ত চলাচল করতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এই যে ব্যাড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দিয়ে আমাদের রক্তের মধ্যে রক্তটাকে ভারী করে দিচ্ছে, রক্তবাহ নালীটাকে বন্ধ করে দিচ্ছে, এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক অনেকটা বাড়িয়ে আনছে হচ্ছে এই ট্রান্স ফ্যাট। তাহলে ট্রান্স ফ্যাট খাওয়া আদেও ভালো নয়। হ্যাঁ, ট্রান্স ফ্যাট দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবার আমরা আলাদা করে পড়বো কোলেস্টেরল। এতক্ষণ ধরে কথা হচ্ছিল ফ্যাটের, তাহলে নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে আমরা যখন ফ্যাট পড়লাম, আমাদের কোলেস্ট্রলটাও একটু জানতে হবে। তাহলে কোলেস্ট্রল অ্যাজ আ কেমিক্যাল কম্পাউন্ড তারা কারা না, তারা মূলত আমাদের দেহের মধ্যে কোষে থাকা এক ধরনের ফ্যাট, এবং দেখতে কীরকম বা ইয়েলোইশ হোয়াইট ক্রিস্টালাইন সাবস্টেন্স। ঠিক আছে, কোলেস্টেরল বলছি, এই যে অল বলছি, অল অল মানেই কিন্তু এটা এক ধরনের অ্যালকোহল, স্টেরল 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 জাতীয়। হ্যাঁ, সেজন্য অ্যালকোহল জাতীয়, সেটা দেখলাম। আর নয় এরা মুক্ত অবস্থায় থাকে দেহে, অথবা এরা ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিডের সঙ্গে এরা এস্টার যৌগ করে থাকে। আবারও সেই একদম প্রথম স্লাইডের পড়াটায় চলে যাব, অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে যে এস্টার হচ্ছে, অ্যাসিড যাই থাকুক না কেন, অ্যালকোহলে যদি এই স্টেরল অ্যালকোহল কোলেস্টেরল থাকে, সেটাও কিন্তু একটা এস্টার তৈরি করতে পারে। তাহলে ওভারঅল আমরা কেমিক্যালি দেখলাম যে কোলেস্ট্রল ব্যাপারটা কি। এবার এই কোলেস্ট্রলটা দেহের মধ্যে কিভাবে তার তার পরিণতি কী, কীভাবে বাহিত হয়, খাদ্যের মাধ্যমে গৃহীত হলো, এবং সেটা পাচিত হওয়ার পর ক্ষুদ্রান্ত থেকে ট্রাইগ্লিসারাইড শোষিত হলো। ঠিক আছে, এবং সেই ট্রাইগ্লিসারাইডটা কি করছে, রক্তের মধ্যে তো এবার বয়ে নিয়ে যাবে, রক্ত ট্রাইগ্লিসারাইডটাকে রক্তের মধ্যে দিয়ে যাবে তো, এবং রক্তের মধ্যে দিয়ে যখন যায় তখন মূলত দু রকমের প্যাকেজে আমরা কোলেস্ট্রলকে দেখতে পাবো। একটার নাম হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর আরেকটার নাম হচ্ছে এইচডিএল। এবার এই এলডিএল কি করে, যখন এই রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে কোলেস্ট্রলটা, তখন এই এলডিএল কি করে, জমতে থাকে ওই আর্টারি বা ধমনির গায়ে। এবার সেখানে জমা হতে 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 কি করছে, ধমনির যাতায়াতের, ধমনির মধ্যে দিয়ে রক্তের যাতায়াতের পথটাকে সে ব্লক করে দিচ্ছে। তাহলে এলডিএল আদেও ভালো নয়, সেটা ক্ষতি করছে। কিন্তু এইচডিএল যে সে কি করছে না, সে ট্রান্সপোর্ট কোলেস্ট্রল ফ্রম ব্লাড ভেসেলস টু লিভার ফর এলিমিনেশন, অর্থাৎ খুঁচিয়ে খুঁচিয়ে এইগুলোকে তুলছে, এলডিএলগুলোকে তুলছে, বাজে কোলেস্ট্রলগুলোকে তুলছে, তুলে তাকে সোজা কোথায় পাঠিয়ে দিচ্ছে, যকৃতে পাঠিয়ে দিচ্ছে, যাতে যকৃৎ সেগুলো দেহ থেকে বাইরে বের করে দিতে পারে, তার সেটাকে রিসাইকেল করে দেহ থেকে বাইরে বের করে দেবে। তাহলে এইচডিএল ভালো কাজ করছে, কিন্তু এলডিএলটা কিন্তু খারাপ কাজ করছে। এলডিএল জমাচ্ছে রক্তবাহ নালীর মধ্যে, আর এইচডিএল কি করছে, সেখান থেকে বের করে নিয়ে গিয়ে তাকে সোজা যকৃতে পাঠিয়ে দিচ্ছে, যাতে দেহ থেকে বাইরে বের করে দেওয়া যেতে পারে। তাহলে এর জন্যই কিন্তু এদের বিশেষ বিশেষ নামকরণ রয়েছে। কিন্তু এই দুটো ছাড়াও আরও কিছু কিছু থাকে আমাদের দেহে, আরও কিছু লাইপোপ্রোটিন থাকে আমাদের দেহে। এই যে নামগুলো বললাম, এলডিএল, এইচডিএল, এছাড়াও আর কি কি রয়েছে দেখো, এছাড়াও আমরা আরও কিছু নাম পাচ্ছি। কি পাচ্ছি দেখো এখানে, ভিএলডিএল। ঠিক আছে, আমরা একটু আগে এলডিএল দেখলাম, এইচডিএল দেখলাম, এলডিএল, এইচডিএল। এইচডিএল নাম দিয়ে বুঝতে পারছি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। আর এলডিএল হচ্ছে কি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন।
লাইপোপ্রোটিন যেহেতু আর লো ডেন্সিটি যেহেতু, তার মানে প্রোটিনের পরিমাণ কম কিন্তু কোলেস্ট্রলের পরিমাণ বেশি। আর এইচডিএল হাই ডেন্সিটি, তার মানে কি, তার মানে হচ্ছে প্রোটিনের পরিমাণ বেশি কিন্তু কোলেস্ট্রলের পরিমাণ কম। এছাড়াও আরও একটা রয়েছে আরও কম ডেন্সিটির, অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটাও আরেকটা রয়েছে। এবার যখন প্রথম ক্ষুদ্রান্ত থেকে রক্তে শোষিত হচ্ছে ফ্যাট, তখন কাইলোমাইক্রন বা চাইলোমাইক্রন রূপে শোষিত হচ্ছে, এই যে কাইলোমাইক্রন। এবং রক্ত যখন তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে তখন নয় ভিএলডিএল, নয় এলডিএল বা এইচডিএল রূপে তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে আমাদের রক্ত। তাহলে এই যে প্যাকেজে কোলেস্ট্রলটাকে রক্তের মধ্যে দিয়ে বাহিত করা হচ্ছে, এই প্যাকেজগুলোকেই বলা হচ্ছে লাইপোপ্রোটিন। তাহলে লাইপোপ্রোটিন আমরা তিনটে নাম দেখলাম, এলডিএল, এইচডিএল আর ভিএলডিএল। এবার অলরেডি আমরা আগের স্লাইডটায় পড়েছিলাম যে কতটা ক্ষতি করছে এলডিএল আর কতটা ভালো কাজ করছে এইচডিএল। এই যে দেখো এখানে কি হচ্ছে না, যদি এলডিএল থাকে সে জমতে থাকছে আমাদের ধমনির মধ্যে, কিন্তু এইচডিএল কি করছে, ওই জমাগুলোকে বের করে করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে যকৃতে। তাহলে ভালো কাজ করছে এইচডিএল, যা দেখলাম আমরা, কাজটা ভালো কাজ করছে এইচডিএল, কিন্তু কাজটা খারাপ করছে হচ্ছে এলডিএল। এলডিএল তাহলে খারাপ কাজ করছে, তাহলে এটার জন্য এদের আবার আলাদা করে নাম দেওয়া হয়েছে। হোয়াট টাইপ অফ কোলেস্ট্রল আর দে, খুব ইম্পর্ট্যান্ট, নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে এটা ভীষণ রকমভাবে মাথায় রাখতে হবে যে এলডিএলকে নাম দেওয়া হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। দেখো এলডিএল জমে গেছে, হ্যাঁ রক্তবহন নালীর মধ্যে জমে রয়েছে, সেজন্য নাম দেওয়া হচ্ছে কি ব্যাড কোলেস্ট্রল। কিন্তু এইচডিএল তাদেরকে বের করে নিয়ে গিয়ে যকৃতে পাঠাচ্ছে, তাই এইচডিএল জমতে দিচ্ছে না কোলেস্ট্রল, তাই এদের নাম হচ্ছে কি গুড কোলেস্ট্রল। এটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল এলডিএল, আর এইচডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল। এই কোয়েশ্চেনটা কিন্তু সব সময় আসে, এমনকি এটা সেমিস্টার 4 পর্যন্ত তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এবার রক্তে যে কোলেস্ট্রল ঘোরাফেরা করছে, আমরা ভীষণ রকম শুনি কোলেস্ট্রল আমার বেড়ে গেছে, এটা ওটা সেটা খেতে মানা। তো সেক্ষেত্রে কোলেস্ট্রল যদি রক্তে বেড়ে যায় বা কমে যায়, দুটোর একটাও তো ঠিক নয়, কেননা কোলেস্ট্রল দেহের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজও করে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল আমাদেরকে কিন্তু একটা নিয়ন্ত্রিত মাত্রায় কোলেস্ট্রলকে রক্তে রাখতে হবে। তো সেই মাত্রাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ধার্য হয়েছে। তো আপাতত যেটা মেন রেকমেন্ডেশন, যদি আমি লিপিড অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা বলছে এই এলডিএলটাকে 70 মিলিগ্রাম প্রত্যেক ডেকালিটারের নিচে রাখতে হবে। আর ভারতবর্ষের নিরিখে আইসিএমআর বলছে 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে টোটাল কোলেস্ট্রল রাখতে হবে। যদি কোনো কারণে 200 থেকে 240-এর মধ্যে থাকে তখন কিন্তু বর্ডার লাইন হয়ে যাবে ফর হাই রিস্ক, আর 240-এর বেশি হয়ে গেলেই সেটা হাই রিস্ক। তাহলে এটাও কিন্তু একটা রোগ, রক্তে যদি কারুর কোলেস্ট্রলের মাত্রা বর্ধিত হতে থাকে, অর্থাৎ এলিভেটেড লেভেলস অফ কোলেস্ট্রল ইন দ্য ব্লাড, দ্যাট ইজ অলসো আ ডিজিজড কন্ডিশন, অ্যান্ড দ্যাট অ্যাবনর্মাল কন্ডিশনকে কি বলা হচ্ছে, হাইপারলিপিডেমিয়া। আর যদি দীর্ঘদিন ধরে হাইপারলিপিডেমিয়া থাকে তাহলে তাদের কি হতে পারে, কোরোনারি হার্ট ডিজিজ হতে পারে। এই যে এখানে ওই ভ্যালুসগুলো আবারও একই রকমভাবে এখানে আলাদা চার্ট করে আমি দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে তোমাদের জানতে হবে এলডিএল রেকমেন্ডেশন কত থাকা উচিত, টোটাল কোলেস্ট্রল 200-র নিচে থাকা উচিত, এবং 240-এর বেশি হয়ে যাওয়া মানে সেটা হাই হার্ট রিস্ক। আর যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি তাদের বলা হয় হাইপারলিপিডেমিয়া, এবং তাদের হৃদরোগের আশঙ্কা অত্যন্ত বেশি। হ্যাঁ, তাহলে এবার মোটামুটি আমরা তাহলে কি এফেক্ট হতে পারে যদি বর্ধিত মাত্রায় কোলেস্ট্রল থাকে আমাদের রক্তে, তখন দেখো এই যে লিপিডটা রক্তবহন নালীর ভিতরে জমতে থাকবে, এবং এটা আস্তে আস্তে শুধু যে কোলেস্ট্রল ফ্যাট রয়েছে তা নয়, অনেক রক্তে থাকা প্লেটলেট অণুচক্রিকা সেগুলোকেও নেবে, নিয়ে একসাথে জটলা বেঁধে একটা শক্ত পদার্থ তৈরি করবে, করে জমতে থাকবে এবং ওভারঅল আর্টারির এই প্যাসেজটাকে ন্যারো করে দেবে। এই যে রোগটা, এটাকে ডাক্তারি ভাষায়
নাম দেওয়া হয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরা, অ্যাথেরা একটা গ্রিক শব্দ, আর গ্রুয়েল আরেকটা গ্রিক শব্দ। অ্যাথেরা মানে হচ্ছে থকথকে কোনো পদার্থ বা গ্রুয়েল, আর স্ক্লেরোসিস, স্ক্লেরোসিস তার মানে হচ্ছে হার্ডেনিং বা শক্ত হয়ে যাওয়া। তাহলে শুধু যে জমছে থকথকে পদার্থ তাই নয়, সেটা জমে শক্ত হয়ে যাচ্ছে এবং ন্যারো করে দিচ্ছে। এই দেখো আস্তে আস্তে ব্লক করে দিচ্ছে প্যাসেজটাকে। এই যে রোগটা, এটা কিন্তু একদিনে হয় না, আস্তে 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 হয়, এবং এই রোগের নাম হচ্ছে কি? নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। কি ধরনের রোগ? ব্লাড ভেসেল ন্যারোয়িং ডিজিজ। অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল যদি দেহে থাকে বা লিপিড যদি দেহে থাকে, তার কুপ্রভাব হিসেবে এই ধরনের রোগ আমাদের হতে পারে। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? তাহলে এটা কি কখনোই কন্ট্রোল করা যাবে না? অবশ্যই যাবে। কারণ আমরা দেখলাম যে ফ্যাট খাচ্ছি মানে কিন্তু আমি শুধু যে কোলেস্ট্রল খাচ্ছি তা না, আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাচ্ছি, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড খাচ্ছি, যেগুলো দেহের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। তাহলে ওইটা মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে। তাহলে কিভাবে কন্ট্রোল করা যাবে এটা? না হাউ টু কন্ট্রোল, না কনজাম্পশন অফ হেলদি ফ্যাট। ভেজিটেবল যত অয়েল আছে, ভেজিটেবল সোর্সেস আছে, তার মধ্যে মুফা, পুফা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, সর্ষের তেল, তিলের তেল, সানফ্লাওয়ার তেল, রাইস ব্র্যান অয়েল, অ্যাভোকাডো অয়েল, এগুলো সবই ওমেগা 3 ওমেগা 6 দেবে। এগুলো যেরকম পর্যাপ্ত মাত্রায় গ্রহণ করতে হবে, কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদেরকে অত্যন্ত নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করতে হবে, বা সেরকম হলে হৃদরোগের আশঙ্কা থাকলে আমাদের সেগুলো খাদ্য তালিকা থেকে বাদও দিয়ে দিতে হতে পারে। তাহলে সেগুলো কারা কারা? সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ইনটেক অফ অ্যানিমাল ফ্যাট, বিশেষ করে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেড মিট, মাটন, পর্ক, ল্যাম্ব, হ্যাম, এগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। আর ওই যে আরেকটা মাঝে পড়েছিলাম ট্রান্স ফ্যাট, হাইড্রোজেনেটেড ট্রান্স ফ্যাট, ডিপ ফ্রাইড আইটেম, প্রসেসড ফুড, এমনকি বনস্পতি আর মার্জারিনের মধ্যে কিন্তু এরা কিন্তু বেসিক্যালি ভেজিটেবল অয়েল, তাকে হাইড্রোজেনেশন করে ট্রান্স ফ্যাটে রূপান্তরিত করা হয়েছে। তাহলে এরাও কিন্তু দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, মার্জারিন এবং বনস্পতি, সেটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রিত মাত্রায় গ্রহণ করা উচিত। আর যেগুলো ভেজিটেবল, ফ্রুটস আর হোল গ্রেনস, এটা যদি আমরা কনজিউম করি, আমাদের এই ফাইবারের জন্য কি হবে? রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা কমতে থাকবে। অলরেডি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে খাদ্যতন্তুর কাজে তোমরা কিন্তু অলরেডি পড়ে নিয়েছো এটা। আর কি না, যদি আমাদের মিট খেতেই হয়, তাহলে আমরা হোয়াইট মিট গ্রহণ করব। হোয়াইট মিট মানে কি? চিকেন আর ফিশ। সেক্ষেত্রে মাটন, পর্ক, ল্যাম্ব এগুলোতে আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু আমরা খেতে পারি কি? আমরা হোয়াইট মিট খেতে পারি, উইচ ইজ চিকেন। আর আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে, নন সেডেন্টারি লাইফস্টাইলে যদি থাকি, তাহলে কিন্তু মানে যদি নন সেডেন্টারি লাইফস্টাইল মানে আমরা যদি কায়িক পরিশ্রম আমরা একেবারে বাদ দিয়ে দিই, সিডেন্টারি মানে কায়িক পরিশ্রম বাদ দিয়ে রয়েছি আমরা। আর নন সিডেন্টারি মানে হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, রোজ একটু হাঁটলাম, হ্যাঁ, কেউ জিমে চাইলে নাও যেতে পারে, বাড়িতেই সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, যোগাসন করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। তার মানে কি? সে সিডেন্টারি নেই, সে সারাদিন বসে কোনো কাজ করছে না। তাহলে নন সিডেন্টারি লাইফস্টাইল, কনজাম্পশন অফ ভেজিটেবলস, ফ্রুটস, গ্রেনস, আর হচ্ছে তোমার আমার কনজাম্পশন অফ মেইনলি হেলদি ফ্যাটস, ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ওভারঅল কী করবে? আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে ওভারঅল আমরা এখানে দেখলাম যে কি করে কন্ট্রোল করব। তাহলে মোটামুটি এই পার্টটা আমাদের হলো। এবার আমরা একটু চট করে দেখে নেব যে কোলেস্ট্রল, তাহলে কি সত্যি কোলেস্ট্রল খুব খারাপ? কোলেস্ট্রল তো খুব খারাপ নয়। কোলেস্ট্রল তো দেহের মধ্যে ভালো কাজও কিছু করছে। তাহলে সেই ভালো কাজগুলো কি চলো আমরা দেখে নিই। দেখো, কোলেস্ট্রল কিন্তু আমাদের কোষের যে পর্দা, সেল মেমব্রেন, তার মধ্যে রয়েছে। দেহের মধ্যে ভিটামিন ডি কিন্তু 7 কোলেস্ট্রল থেকে তৈরি হয়, ডিহাইড্রো কোলেস্ট্রল থেকে তৈরি হয়। তাহলে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করছে। আমাদের যে সেক্স হরমোনস, ইস্ট্রোজেন, আবার কি রয়েছে? প্রোজেস্টেরন, সেইগুলো তৈরি হয় কোথা থেকে? সেগুলো তৈরি হয় কি? কোলেস্ট্রল থেকে। কোলেস্ট্রল যদি না থাকে আমাদের দেহে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি হবে না, হরমোনগুলো তৈরি হবে না। আর কি না, ব্রেকস ডাউন ফ্যাট অ্যান্ড অ্যাবজর্বস নিউট্রিয়েন্টস। ক্ষুদ্রান্তে চাইলোমাইক্রন নামক একটি
যৌগ তৈরি হয়, হ্যাঁ, জায়েন্ট মলিকিউল চাইলোমাইক্রন, সেই চাইলোমাইক্রনের মধ্যে কে থাকছে, তার মধ্যেও থাকছে কিন্তু কোলেস্ট্রল। কোলেস্ট্রল না থাকলে ফ্যাট শোষিত হবে না আমাদের রক্তে। আর কি, তাহলে আমাদের শোষণ এবং পরিপাকে সাহায্য করছে কোলেস্ট্রল। আর আরও ইম্পর্টেন্ট কাজ, আমাদের ব্রেন এবং আমাদের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র গঠন এবং বিকাশ, সেখানেও লাগছে কোলেস্ট্রল। তাহলে পুরোটাই যে কোলেস্ট্রল ক্ষতি করছে আমাদের দেহে তা কিন্তু নয়। কোলেস্ট্রলকে অনেক সময় বলা হয় বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক কেন না, দেহের প্রত্যেকটা কোষের যে সেল মেমব্রেন তার মধ্যে থাকে হচ্ছে কোলেস্ট্রল। তাহলে কোলেস্ট্রল ভালো কাজও কিন্তু আমাদের দেহে অনেক করছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি গৃহীত হয় তখন আমাদের এই ধমনির মধ্যে সেটা জমে যেতে পারে এবং হৃদরোগের আশঙ্কাটা বাড়িয়ে দেয়। তাহলে এইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের কিন্তু ওভারঅল এই ফ্যাট চ্যাপ্টারের শেষের দিকে যা ছিল, অর্থাৎ ফ্যাটের শ্রেণী বিভাগ, কত রকমভাবে ফ্যাটকে ভাগ করতে পারি, ফ্যাটি অ্যাসিড সেটাকে কত রকমভাবে ভাগ করতে পারি, কোলেস্ট্রল সেটা রাসায়নিকভাবে কী রকমের যৌগ, দেহে কী কাজ করে, রক্তে কত রকমের কোলেস্ট্রল রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে তার প্রভাব কী হতে পারে আমাদের দেহে, এবং একই সাথে আমরা পড়লাম হচ্ছে যে কি করে আমরা এটাকে কন্ট্রোল করব। তাহলে ওভারঅল আমাদের ফ্যাট চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হলো। তো আশা করছি তোমরা এটা পুরোটা ভালো করে বুঝতে পেরেছো। আর আমি একটা কথাই বলবো যে যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন ভাগ করে করে দেখবে, কারণ একসাথে অনেকটা পড়ানো হলো, তো ভাগ করে করে দেখবে এবং সামনে যে কোনো টেক্সট বই খুলে নিয়ে তোমরা শুনবে, দেখবে তোমরা এই ব্যাপারটা আরও অনেকটা বুঝতে পেরেছো। তাহলে মোটামুটি আমরা এই ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ so much.